FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। শুনছেন রেডিও ফুটের FM, আমি রাস্তেল আছি সাথে। ঘড়িতে সময় এক্স্যাক্টলি সময় 12টা হয়ে গেছে এবং সেই সাথে আমি আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুট FM-এ। আজকে আমাদের যে অতিথির ছবিটা সেটা খুঁজে পেতে হলে আপনাদের আমাদের টুইটারে চলে যেতে হবে এবং সেখানেই শুধুমাত্র ছবিটা আছে। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শুরুতেই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন সেটা বলবো। শীত পড়ে গেছে, ঢাকাতেও কিছুটা শীত পড়েছে। এখন খালি মানে জামায় বা শুধু জামা পরে জ্যাকেট ট্যাকেট বা কোনো গরম কাপড় না পরে যদি আপনি ঢাকা শহরে চলাফেরা করেন তাহলে বেশ ভালোই ঠান্ডা লাগে। সব সময় না, দুপুরে আবার গরম লেগেছিল, সকালে এবং রাতে বেশ ঠান্ডা পড়ে এবং আশা করছি যে এই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে ভূত FM অনেক বেশি জমজমাট হয়ে উঠবে এবং আমাদের যারা লিসনাররা আছেন তারা আপনারা চেষ্টা করবেন আপনাদেরকে তাদের জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা উপহার দিতে। যেভাবে কমিউনিকেট করবেন আমাদের সাথে, আমাদেরকে যদি আপনারা ঘটনা লিখে পাঠাতে চান তাহলে আমাদের লিখে পাঠাতে হলে আমাদের ঠিকানাটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি কমপ্লিটলি, এটা আপনার ব্যাপার। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এইখানে এসেও আপনি আমাদের সাথে, আমাদের একটা লাইভ আছে যেটা ভূত FM পেজটাতে, এবং সেখানে আপনারা এই লাইভটাতে ইনফরমেশন পাবেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এই নেক্সট ইয়ারের প্ল্যান, মানে নেক্সট ইয়ারে ভূত FM থাকবে কি থাকবে না, আপনাদের সাথে আমাদের কথা হবে কি হবে না, সেই বিষয়ে অনেক কিছু ওখানে পেয়ে যাবেন। সো অবশ্যই এই লাইভটা দেখবেন এবং সেই ফেসবুক লাইভে আমি কথা বলেছি। সো সেই জন্যই ওই পেজে আমি আপাতত আমাদের আজকের যে অতিথিরা আছে তাদের ছবিটা না দিয়ে আমরা টুইটারে নিয়ে গেছি এবং এখানে এই লাইভটা দেখেছি। আশা করছি যে এই লাইভ ভিডিও থেকে আপনারা অনেক কিছু ইনফরমেশন পাবেন লাইভ পোস্টটা থেকে, এবং আশা করছি সেটা আপনাদের মতামত ওখানে আমাদের খুব বেশি জরুরি। আর যেটা করব সেটা হচ্ছে, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আজকের ঘটনা শুরু করতে চাই এবং সেই ঘটনাটিও আমাদের একটি ইমেল দিয়ে, প্রতিদিনের মতো আজকেও একটা ইমেল দিয়েই শুরু করতে চাই। জানি না কেমন লাগবে, আশা করছি আপনাদের ভালোই লাগবে। পড়ছি ঘটনাটি। আমার ঘটনাটি পড়ে শোনাবেন, এটা লিখেই তিনি শুরু করেছেন তার ইমেল। তারপর লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আল্লাহর রহমতে আপনি ভালো আছেন এটাই বিশ্বাস করি। আমি নীরব আহমেদ, গ্রাম ভরতপুর, থানা বড়াই গ্রাম, জেলা নাটোর। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সত্য একটি ঘটনা। ঘটনাটি ছিল 2010 সালে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। পড়ন্ত বিকেলে খেলার মাঠে একা একাই বসে আছি। নীরব নিস্তব্ধতার মাঝেই হঠাৎ করেই একটা কান্নার আওয়াজ আমার কানে ভেসে ওঠে। দেখলাম পাশে রাস্তা দিয়ে একটি ভ্যান গাড়ি দিয়ে কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কৌতূহল বশত আমি কোনো কিছু না ভেবেই দৌড় দিয়ে হাসপাতালের গেটে যাই। সেখানে গিয়ে দেখতে পাই 15-16 বছরের একটি মেয়ে বিষ পান করেছে। আমার পাশেই তার মা কান্নাকাটি করছে। মেয়েটি বাঁচার জন্য আকাশের পানে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে। আমি মেয়েটিকে কোলে নিয়ে দ্রুত ইমার্জেন্সির কেবিনের দিকে চলে যাই আর ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে থাকি। মেয়েটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই সবকিছু নীরব হয়ে গেল। আমার নীলাভ চোখের সামনে মেয়েটির জীবনের শেষ সূর্যটা ডুবে যেতে দেখলাম। ইতোমধ্যে
কর্তব্যরত ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করলেন। আমার চোখের অশ্রু আর ধরে রাখতে পারলাম না। সেদিন রাতে আর ঘুমাতে পারিনি। বারবার মেয়েটির কথা মনে পড়ছিল, আর কেন জানি মনে হচ্ছিল জীবন থেকে কোনো একটা কিছু হারিয়ে ফেলেছি। মনের গভীর ভালোবাসা থেকে মেয়েটির সেই নীলাভ চোখের চাহনি যেন আমাকে কিছু বলতে চাইছিল। মাসখানেক পর থেকেই শুরু হলো আমার জীবনের অদ্ভুত পদচারণা। সেদিন রাতে সেলফ স্টাডি শেষ করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। মনে হচ্ছিল আকাশ ভেঙে আমার চোখে কেউ একজন ঘুম নিয়ে এসেছে। ঘুমের মধ্যে দেখছিলাম আমার বিয়ে হচ্ছে অচেনা অজানা কোনো এক স্থানে, যেখানে চারিদিকে ফুলে ফুলে ভরা। সেখানে অনেক কিছু, অনেক নতুন নতুন মানুষ, কিন্তু অদ্ভুত হলেও সত্য যে তাদের কাউকে আমি চিনি না। আমি অবাক হলাম। এরপর দেখলাম পালকি করে একজন মেয়েকে আমার সাথে এনে বসানো হলো। মেয়েটির ঘুমটা সরিয়ে বলে উঠল, কে? আমাকে চিনতে পেরেছ? আমি দেখলাম এটি আর কেউ নয়, সেই মেয়েটি যে গত রাতে, গত 1 মাস আগে আমার কোলে মাথা রেখে মারা গিয়েছিল। আমার ঘুম ভেঙে যায়। নেহায়েত একটি স্বপ্ন ভেবে আমি উড়িয়ে দেই, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে আমার ঘরের কোনো এক অদ্ভুত ফুলের গন্ধে ভরে গিয়েছিল। আমি যেন আর কিছু ভাবতে পারছিলাম না। এর মধ্যে আমার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে। আমার চাল চলনে পরিবর্তন আসলো। পরিবারের সবাই আমাকে বলল, তুমি রাতে কার সাথে একা কথা বলো? আমি নাকি কারোর সাথে কথা বলি। এটাই ছিল তাদের প্রশ্ন, আমি কার সাথে কথা বলি। এভাবে প্রত্যেকটি দিন আমি তাকে স্বপ্নে দেখি যে সে আমার পাশে বসে আছে। প্রতিদিন ঘুমোতে যাবার আগে ভাবতাম, আজও কি সে আমার কাছে আসবে? এমনি কোনো একদিন সে আমাকে অনেক সুস্বাদু খাবার খেতে দেয়, যার স্বাদ গন্ধ আমাকে মুগ্ধ করে দিয়েছিল। সকালবেলা আমার মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙলো। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই গত রাতের সেই পোলাওয়ের গন্ধ আমার নাকে তীব্রভাবে লাগতে থাকে। আমি অবাক হয়ে যাই, কিন্তু এখনো স্বপ্নের ঘোর কাটেনি মনে করে উড়িয়ে দেই। মা আমার ঘর গোছাতে আসেন। এরপর মা আমাকে জিজ্ঞেস করেন আমি কাল রাতে কোথা থেকে পোলাও খেয়েছি। আমার কাপড় থেকেও নাকি পোলাওয়ের গন্ধ বের হচ্ছে। কি আশ্চর্য! তাহলে কি আজ অবধি যা হয়েছে তা সত্য? ঘটনা প্রবাহ আর আমি নিজের কাছে ধরে রাখতে পারিনি। সহসাই আমার মা বাবার কাছে সবকিছু খুলে বলি। তারা আমার সকল কথা শুনে অবাক হন এবং দ্রুত আমাকে একজন বড় হুজুরের কাছে নিয়ে যান। হুজুর আমাকে দেখে বলেন, তোমার উপর একটি পরী আছর করেছে, কিন্তু তোমাকে সে এত সহজে ছাড়বে না। এরপর তিনি আমাকে কিছু ঝাড়ফুঁক ও পানি পড়া দেন, সাথে একটি তাবিজও দেন। তাবিজ যেন কোনোভাবেই না হারায় সে ব্যাপারে তিনি বিশেষভাবে তাগিদ দেন। এরপর থেকে আমি আর তাকে স্বপ্নে দেখি না। সবকিছু ঠিকঠাকই চলছিল। এভাবে কেটে গেল 2টি বছর। এরই মধ্যে রিমি নামের একটি মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়। গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। তাকে বিয়ে করব বলেই চিন্তা ভাবনা করে রেখেছিলাম। কোনো একদিন আমি মাঠে ফুটবল খেলার সময় তাবিজটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও আমি সেটা পাইনি। এরপর শুরু হলো আমার জীবন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রতিদিনের মতোই আমি ওই দিন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর কিছু নয়, স্বপ্নে পুরনো সেই স্মৃতি আমার নিদ্রা জগতে। আমি দেখতে পেলাম সাদা কাপড় পরে সেই মেয়েটি আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। ওর চোখে মুখে অদ্ভুত মায়ার ছাপ। চোখের কোণে জমে আছে শত বছরের অভিমান। মনে হচ্ছে সে আমার উপর অনেক অভিমান নিয়ে বসে আছে। সহসা তার গাল বেয়ে অশ্রু ঝরছে। এরপর বেদনাময়ী কণ্ঠে কিছু লোমহর্ষক কথা সে আমাকে বলল, কেন এমন করলে? কেন মুছে গেল তার স্বপ্ন? সে
আমার সাথে সম্পর্ক করতে চেয়েছিল এবং সে অন্য কারোর সাথে আমার সম্পর্ক হতে দেবে না। মেয়েটি এই কথাগুলো বলতে বলতে ছোট্ট ছেলেটির মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, আর আমি শুধু তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। সহসা একটা মৃদু মলয়ের ঝাপটার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে। ঘড়ির কাঁটায় তখন রাত 3টা বাজে। আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। আমার চারিদিক যেন অন্ধকার হয়ে আসছিল। এমনি সময় আমি দেখতে পেলাম আমার ঘরে 3-4টি আলো আড়াআড়ি ভাবে দৌড়াদৌড়ি করছে। আমি খুব ভয় পেলাম, আর সাথে বাড়ির আশপাশ থেকে অনেকগুলো শেয়াল কুকুরের কান্নার আর্তনাদ শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ যেন তাদেরকে চিবিয়ে খাচ্ছে। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসলে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সকালবেলায় আবারও হুজুরের কাছে যাব বলে রওনা দিচ্ছিলাম। হঠাৎ করে আমার ফোনে কল আসলো। রিমি নামের সেই মেয়েটি নাকি গত রাতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি? কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হুজুরের কাছে গিয়ে পুনরায় সব ঘটনা খুলে বললাম। তিনি আমাকে আবারও একটি তাবিজ দেন, যা আজও আমাকে বহন করে বেড়াতে হচ্ছে। যুগের দাবিতে কেটে গেছে অনেকগুলো বছর, কিন্তু আজও আমার হৃদয়ে তা কেটে আছে সেই দীপ্ত ঘটনাগুলো, যার ব্যাখ্যা আমি আজও মেলাতে পারিনি। আজও রাত হলে মনের মাঝে হু হু করে কেঁদে ওঠে, আর অদ্ভুত সব কর্মধারা মনে করিয়ে দেয় কি দোষ করেছিল বিস্মান করা সেই মেয়েটি, আর কেনই বা সে বিস্মান করেছিল, কেনই বা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিমির জীবন চলে গেল। কোনো কিছুই যেন মেলাতে পারি না আমি। তবুও মনে হয় নিহত আত্মা আজও জেগে আছে আমার জন্য। হয়তো সে অনেক অনেক অভিমান নিয়ে বসে আছে আমার চিরচেনা সেই খাটের পাশে, হয়তো ভালোবাসা পাওয়ার জন্য আমার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু অদৃষ্টের এই নির্মম পরিহাসে আসতে পারে না আমার কাছে। হঠাৎ করে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, মনে হয় মেয়েটি আমার কাছেই দাঁড়িয়ে আছে। আমি যেন এখনো তার কান্নার আর্তনাদ আর তার সেই সব সময় দোয়া করি আল্লাহ যেন আমার হারিয়ে যাওয়া রিমি আর সেই মেয়েটিকে ক্ষমা করে দেন। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ধ্রুব সত্য ঘটনা। এখন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঘটনাটি ঠিক মতো গুছিয়ে লিখতে না পারার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন। ঘটনাটি পড়ে শোনানো হলে দয়া করে আমাকে জানাবেন। নীরব আহমেদ, ভরতপুর, বড়াই গ্রাম, নাটোর। তো এই ছিল ঘটনা, এবং ঘটনাটি আমি পড়ে শোনালাম। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, আপনাদেরকে এতটুকু হলেও আনন্দ দিতে পেরেছে, এবং যদি এতটুকু আনন্দ দিয়ে থাকে তাহলে আমরা নিজেদের সার্থক মনে করব। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আরো একবার জানিয়ে দিব আমাদের ইমেল অ্যাড্রেসটা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofurti.fm, which is bhotfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ঘটনাটি কমপ্লিটলি আপনাদের ব্যাপার। আর এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে আমরা চলে যাব। আপনার নামটা কাইন্ডলি একটু বলবেন এবং তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এসেছি মিরপুর থেকে। জি।
তো রাসেল ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আসলে সেকেন্ড টাইমের মতো আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা মাদারীপুর জেলার একটা গ্রামের ঘটনা। জি। তো এটা আমি শুনেছি আমার বাবার মুখ থেকে। জি জি। তো ঘটনাটা ঘটেছিল রাসেল ভাই আজ থেকে 55 থেকে 60 বছর আগে। ঘটনাটি মাদারীপুর জেলার একটি গ্রামে ঘটেছিল রাসেল ভাই। আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। মাগুরা থেকে 7-8 জনের একটি কিষানের দল এর সাথে ঘটেছিল ঘটনাটি রাসেল ভাই। আচ্ছা। যারা পেটের তাগিদে মৌসুমী কৃষিকাজ করার জন্য আসছিল আমাদের গ্রাম থেকে 3-4টা গ্রাম পরে একটি গৃহস্থ বাড়িতে। রাসেল ভাই, আখের মৌসুমে আখ কাটা এবং মাড়াই করার কাজের জন্যই তারা এসেছিল। জি। রাসেল ভাই, ওই সময় মাগুরা থেকে ওই আমাদের যে গ্রাম, মাদারীপুর জেলার যে গ্রাম, সেখানে আসতে রাসেল ভাই যাতায়াত ব্যবস্থা বলতে ছিল আপনার নৌকা, পায়হাটা পথ এবং ভ্যান গাড়ি আর কি, যেটা আসলে স্বাভাবিকভাবে ওই যে 5টার পরে আর এগুলো আর কি ওইভাবে পাওয়া যেত না রাসেল ভাই। জি। তো মাগুরা থেকে আসার পর, নৌকা পথে আসার পর রাসেল ভাই, যেখানে তাদের আসলে ওই যে ঘাটে তাদের নামতে হবে, এটা বর্তমান আপনার কাউরাকান্দি নামক একটা ঘাট আর কি, যেটা মাদারীপুর যাওয়ার সময় আর কি পরে আর কি পদ্মা নদীর পাড়ে আর কি। তো তারা এসে যখন আসলে যে আপনার ওই ঘাটে নামে, তখন অলমোস্ট আপনার 6:30 থেকে 7টার মতো বেজে যায় আর কি আসল ভাই। তো যার ফলে তারা এসে দেখে যে ঘাট থেকে কোনো ভ্যান বর্ণ কিছু পাওয়া যাচ্ছে না। আর যদি তারা চিন্তা করে যে হেঁটেও যায় তাহলে আমাদের অলমোস্ট 7-8 ঘন্টা লেগে যাবে। তো 6:30 7টা বাজে। তো তারা এটা চিন্তা করতে করতে বললো যে আগে আমরা যেহেতু নামছি, তো যেহেতু 7-8 জনের একটা টিম, 8 জনের মতো, তারা বলে যে চলো তাহলে আমরা আগে কিছু খাই এখান থেকে। একটা দোকান খোলা ছিল, তারা এখানে গিয়ে ওই কলা, রুটি টুটি যা পায় এগুলো খায় এবং তাদের চা পান খেয়ে তাদের সাথে ওই মানে গ্রামের যেহেতু কৃষক রাসেল ভাই, তারা তখন ওই বিড়ি টিড়ি গুলো খায় আর কি, তারা বিড়ি কিনে নেয়। নেওয়ার পরে তাদের মধ্যে আলোচনা করতে করতে তার মধ্যে দুজন বলে যে তো আমরা এখানে বসে থেকে তো লাভ নেই, সারা রাত তাহলে বসে থাকতে হবে। আর আমরা যেহেতু আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আমরা টাইম মতো পৌঁছতে পারবো না গৃহস্থ বাড়িতে, আমাদের বকাঝকা শুনতে হবে। তো তাদের মধ্যে দুজন বলে যে তাহলে আমরা এক কাজ করি, আমরা যেহেতু রাত আর এবং আমরা 7-8 জন আছি, তো আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি। 7-8 ঘন্টার রাস্তা, আমরা সকাল সকাল তাহলে পৌঁছে যেতে পারবো ওই বাড়িতে, যে বাড়িতে যাবো। তারপর সকালে নাস্তা নাস্তা করে কাজ শুরু করলাম স্বাভাবিকভাবে। তো যেই ভাবনা রাসেল ভাই, সেই অনুযায়ী তারা কাজ করে, তারা তাদের মতো হাঁটা শুরু করে আর কি। তো রাসেল ভাই, তারা হাঁটতে হাঁটতে যখন আনুমানিক রাত 3টা 3:30টার মতো বাজে আর কি, এমন একটা সময় তারা ওই গ্রামের কাছাকাছি চলে যায়। মানে অলমোস্ট আমাদের গ্রামের 2-3টা গ্রাম পরেই আর কি ওই বাড়ি আর কি। তো আমাদের গ্রামের ঠিক আগে একটা গ্রামে এসে তারা যখন দেখে যে অনেক রাত এবং ক্লান্ত হয়ে গেছে রাসেল ভাই, অনেকক্ষণ হাঁটছে এবং যেহেতু টানা জার্নি করতেছিল, তো তারা একটু দূরে দেখতে পায় যে একটা গৃহস্থ বাড়িতে আর কি ওই আপনার ওই রাতের বেলায় মানে দেখা যাচ্ছে আর কি উঠানের মধ্যে আপনার ইয়ে জ্বলতেছে আসলে, হারিকেন যেটাকে বলে আর কি, কেরোসিন তেল দিয়ে যেটা জ্বালায়। তো হারিকেন দেখে তারা বলে যে মনে হয় বাড়িতে কেউ জেগে আছে, তো আমরা চলেন সবাই মিলে গিয়ে একটু ওই বাড়ির মালিককে যদি পাই তাহলে একটু রিকোয়েস্ট করে তাদের এখানে থেকে গেলাম, সেটা আমার কাছাকাছি চলে আসলে বেশিক্ষণ লাগবে না। তারপরে আমরা সকালবেলা ফজর আজানের পরে গৃহস্থ বাড়ির দিকে কাজ শুরু করলাম। তো যেটা ভাবনা আসলে সে অনুযায়ী তারা ওই বাড়িতে যায়। যাওয়ার পরে তারা বাড়িতে উঠোনের ঢোকা মাত্রই, গেট দিয়ে ঢোকার মাত্রই যেটা দেখে রাসেল ভাই, যে একজন বয়স্ক লোক, 70 ঊর্ধ্ব একজন লোক, সে ওই বসে বসে হুক্কা যেটাকে বলে রাসেল ভাই, তামাক আর কি, আপনার হয়তো আপনি জেনে থাকবেন। তো ওই হুক্কা খাচ্ছিল আর কি বসে বসে, সে চেয়ারের মধ্যে, একটা ছোট একটা চেয়ারের মধ্যে বসে হুক্কা খাচ্ছিল, ভালো বয়স তার। তো সে ওই জিজ্ঞেস করে যে কোথা থেকে আসছো, ডিটেলস বলার পরে বলে যে হ্যাঁ আমি তো ওই বাড়ি চিনি, তোমার ওই বাড়িতে কাজের জন্য আসছো, ঠিক আছে। তো রিকোয়েস্ট করে যে আমরা আপনাদের বাড়িতে একটা থাকতে চেয়েছি। সে বলে যে হ্যাঁ সমস্যা নেই, আমরা বাড়িতে দুজনেই আছি, আমি আর তোমার চাচি আর কি, তো আমাদের সামনের একটা ঘর পুরোটাই ফাঁকা, তোমরা থাকতে পারবে, সমস্যা নেই। তো রাসেল ভাই তখন তাদের বলে যে ঠিক আছে তোমরা আসছো এত দূর থেকে, তো তোমরা কাজ করো, হাত মুখ ধোও, আর আমি আমার স্ত্রীকে বলতেছি খাবার দেওয়ার জন্য, তোমরা খাবার টাবার খাও, তারপরে ওই সামনের ঘর দেখে দিব, এখানে গিয়ে ঘুমিয়ে পড়ে সবাই। তো রাসেল ভাই তো তার হাত মুখ ধুয়ে আসে, এরপরে তার স্ত্রীকে ডেকে তাদের খাবার দিতে বলে। তো তারপরে যদি সত্যি স্ত্রী বস কাছাকাছি ছিল, তো তাদের আসলে রাসেল ভাই সবচেয়ে অবাক করে যে ব্যাপার রাসেল ভাই, ওই রাতের বেলা রাসেল ভাই তাদের 8জনকে যে খাবারটা দেওয়া হয় রাসেল ভাই, মানে একটা বিয়ে বাড়িতে যে ধরনের মানে আয়োজন থাকে আর কি, ধরেন বিরাট আয়োজন এক কথা রাসেল ভাই, সব ধরনের খাবারই সেখানে ছিল, দধি থেকে শুরু করে মিষ্টি যা ছিল আর কি সবকিছু ছিল। তো তারা একটু অবাকও হয়, আবার মানে তাদের তো সব গ্রামের লোক রাসেল ভাই, তো বছরে মানে একদিন এরকম খাবার তাদের পাওয়া মানে জোটে না আর কি এক কথায়।
তো মানে দেখে আর লোভ সামলানো যায় না আর কি, তারা খেয়েতে পেট ভরে খায় আর কি, যতক্ষণ মন চায় আর কি খাওয়ার পরে। তো তাদের হাত মুখ ধুয়ে আবার তারা তাদের যে রুমে নিয়ে যায় রাসেল ভাই থাকার জন্য, এখানে একটা ব্যাপার আছে যে আসলে ওই সময় 55-60 বছর আগে রাসেল ভাই মানে একটা বাড়ির মধ্যে এই ধরনের মানে ব্যবস্থা থাকার জন্য, ঘুমানোর জন্য এই ধরনের ব্যবস্থা মানে থাকতে পারে এটা চিন্তার মতো না আর কি, খুবই আলিশান অবস্থা রাসেল ভাই। তো তাদের যে ঘরে নিয়ে যাওয়া হয় তাদের মানে দোতলা একটা ঘর, তো সেখানে আপনার ওদের যে রুমে থাকতে দেয় ওখানে 2টা খাট ছিল রাসেল ভাই পাশাপাশি, খুবই ভালো মানে সাজসজ্জা করানো আর কি। তো তাদের দেখা দেওয়া হয় তারা ওইখানে ওই 4 জন করে রাসেল ভাই 2টা খাটে শুয়ে পড়ে আর কি। যেহেতু ক্লান্ত রাসেল ভাই, তারা আসলে শোবার পরপরই রাসেল ভাই ঘুমিয়ে যায়। তো রাসেল ভাই তারা যেটা পরে যে ঘটনা ঘটে সেটা হলো রাসেল ভাই, এর মধ্যে একজনের রাসেল ভাই ফজরের আজানের মানে শুনতে শুনতে তার ঘুমটা ভেঙে যায় রাসেল ভাই। তো সে আজান শুনে যখন মানে চোখ মেলে, সে রাসেল ভাই উপর হয়ে শুয়েছিল, মানে সোজা একটা চোখ দুটো আকাশের দিকে ছিল, সে তাকিয়ে দেখে যে রাসেল ভাই একটা আবছা অন্ধকার একটা আকাশ আর কি এক কথায়। তো তার ঘরের মধ্যে ছিল, আকাশ তো দেখার কথা না রাসেল ভাই। তো সে এটাতে খুবই অবাক হয় এবং সে চিন্তা করে যে আমি এখানে কিভাবে আসবো, এবং সে তখন একটু অবাক হয়ে যে আমার সাথে যারা ছিল তারা কোথায় আর কি। তো দেখার জন্য সে ডান বামে তাকায়, তো দেখে যে রাসেল ভাই সবাই শুয়ে আছে আর কি, কিন্তু শুয়ে আছে তারা আসলে কোনো ঘরের মধ্যে নেই রাসেল ভাই, তারা আছে ওই আপনার ফসল কাটার পরে অনেক বড় যে মানে ক্ষেত যেটাকে বলে রাসেল ভাই, যে জমিটা আছে মানে খোলামেলা, এবং সেই মাঝখানে একটা শিমুল গাছ যেটার নিচে তারা সবাই ঘুমিয়ে আছে আড়াআড়ি ভাবে, এক একজন এক একদিকে মাথা টাথা দিয়ে, এবং তারা যে বিছানা বালিশ হিসেবে যেটা দিয়েছে রাসেল, সেটা আসলে রাসেল ভাই মাটির চাকাগুলো দিয়ে রাখছে, খুবই মোলাম আরামদায়ক বিছানা মনে করে যেটা ঘুমিয়েছিল রাসেল ভাই, সেখানে তো মাটির চাকা আর কি দেখতেছে। তো সবাইকে টাকাটাই করে রাসেল ভাই উঠায়, তো উঠানোর পরে সবাই খুব অবাক হয়, পরে তারা আসলে ভাবে যে আমাদের কাছে ডাকাতি টাকাতি করে নিলে দেখছে নেওয়ার মতো ছিল না রাসেল ভাই। তো তারা তারপরে একটু যে আমরা কোন বাড়িতে ছিলাম একটু খোঁজ নেই, তো তারা বিভিন্ন লোকজনকে জিজ্ঞেস টিজ্ঞেস করে বাজারে বাজারে গিয়ে বা আশপাশের লোকজন থেকে, তো কেউ এরকম কোনো বাড়ির সন্ধান দিতে পারে না রাসেল ভাই। তো তারপরে এর মধ্যে ওই গ্রামেরই একজন ছিলেন যিনি ওদেরকে ওই পাশের যে মসজিদ ছিলেন সে একটা হুজুরের কাছে নিয়ে যায়, তার মনে হয় ভয় পাইছেন, তো হুজুরের কাছে নিয়ে একটু, তো হুজুরের কাছে যাওয়ার পরে যেটা হয় রাসেল ভাই, হুজুর সবকিছু শোনার পরে সে যেটা বলে, শুনতে শুনতে একটা মজার ব্যাপার ঘটে রাসেল ভাই সেখানে। রাসেল ভাই একজনের যেটা হয় মানে স্টোরি বলতে বলতে সবাই তার বলছিল, একজন বলছিল তার মধ্যে একজন আসলে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় রাসেল ভাই। তো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তো সে নর্মালি বলে যে ঠিক আছে তোমরা বলো, আমি তাহলে ওয়াশরুম থেকে আসি। তো মসজিদের যে ওয়াশরুম আছে সেখানে যায়, যাওয়ার পরে সে বাথরুমে গিয়ে যেটা হয় রাসেল ভাই, যেটা ঘটে সেটা হলো রাসেল ভাই সে বাথরুমে যে আসলে মানে পায়খানা যায় যেটা বের হওয়ার কথা রাসেল, সেটা না বের হয়ে সে যেটা দেখতে পায় আসলে সে মাটি বের হচ্ছে তার পেট থেকে আর কি রাসেল ভাই। তো সেটা দেখে সে বাইরে চলে আসে এবং হুজুরকে যখন ডিটেলস বলতাম, হুজুর বলে যে তোমাদের রাতে যে খাবারটা খাইয়েছিল সেটা আসলে খাবার ছিল না, সেটা আসলে মাটিই ছিল, যে কারণে তোমার বাথরুমের সাথে মাটিই বের হচ্ছে। আর তোমাদের এত খাবার যে ইয়েটা ছিল মানে ওর যে উদ্দেশ্য ছিল সেটা হলো মানে যাতে তোমাদের বাথরুমের দরকার হয় রাত্রি বেলা, এবং যখন তোমরা বাথরুমে যাওয়ার জন্য একজন একজন করে বের হবা তখন সে একজন একজন করে তোমাদের খাবে বা মারবে, যেটাই হোক, যে জিনটা ছিল আর কি রাসেল ভাই, ওটা আসলে জিন ছিল যেটা পরবর্তীতে ইয়ে করে। আর যেটা হয় রাসেল ভাই, তো ওরা এটা ইয়ে করার আপনার এরপরে যেটা হয় রাসেল ভাই, এটা শোনার পরে তো এটা আবার ওইখানকার ভাবে প্রবাদ অনুযায়ী যে নামটা আছে রাসেল ভাই, এটাকে নাকি মক্কেল ভূত বলেন বা জিন বলেন, এটা নাম হলো মক্কেল আর কি, যাতে বোকা বানানো হয়, মক্কেল বলতে আমরা জানি বোকা ইয়ে করা আর কি। তো এটাই রাসেল ভাই ঘটনা, তো এটা আসলে প্রচলিত দিকে, আপনি হয়তো খোঁজ নিলে জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো, আশা করছি যে আপনারা যারা আছেন তারা সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তবে হ্যাঁ, যাবার আগে আমি অবশ্যই আপনাদের কিছু মেসেজ পড়ে যেতে চাই, এবং যেগুলো আপনারা পাঠিয়েছেন সেগুলো আমি কিছু এখনই পড়বো। এবং আমাদের যে পেজ আছে ফেসবুকের দুটো, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজে আসলে আপনি পেয়ে যাবেন। এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে ভূত এফএম যদি আমরা বন্ধ করি তাহলে কি রিয়াকশন হয়, আপনাদের কি হবে। আমাদের একটা প্ল্যান আছে এরকম, দেখা যাক কি হয়। আরেকটু নেক্সট উইকে আপনারা এই সম্পর্কে আরো বেশি জানতে পারবেন। আপাতত আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এই বিষয়ে লিখছেন, এবং অনেকেই লিখছেন যে ভূত এফএম অনেকেই শোনেন রেগুলারলি, তারা অনেকে লিখেছেন যে না, বন্ধ না হওয়া ভালো। আচ্ছা, লিসনিং ফ্রম খুলনা শেখ মঞ্জুজ্জামান হৃদয় আমাদেরকে বলেছেন যে রাজশাহী থেকে দেখতে পাচ্ছি রউফ ইসলাম লিখেছেন, আমাদের সাথে আছেন। দেখতে পাচ্ছি কাল এক্সাম মাহিদুল ফুয়াদ আমাদের সাথে আছেন, এবং মুক্তা পারভিন আমাদের সাথে আছেন। সিয়াম
আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি খুলনা থেকে SM-A রহিম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি পাভেল হুসাইন, আছেন MD তুষার খান, শাহরিন ইসলাম আরবি, কাজী সুজন আমাদের সঙ্গে আছেন, SK ম্যাক্স আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন আবির আহমেদ, আমাদের সাথে আছেন হুমায়ুন কবির বুলবুল, রূপম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন MD জুবায়ের, আমাদের সাথে আছেন বৃষ্টি আক্তার, এছাড়াও আছেন আমাদের সাথে সামিউল ইসলাম শাকিল, MD রাফি হাসান, আমাদের সাথে আছেন সাব্বির হোসাইন তালুকদার, আমাদের সাথে আছেন সুহেল আহমেদ, তারিকুল ইসলাম তারেক, আমাদের সাথে আছেন নাফিদুল ইসলাম সাজিদ, আমাদের সাথে আছেন শেখ মারুফুজ্জামান হৃদয়, আমাদের সাথে আছেন সাবিনা শেখ, আমাদের সাথে আছেন মুক্তা পারভিন সহ আরো অনেকে। আমাদের টুইটারে যে ছবিটা আমরা আপ করেছিলাম সেখানে অনেকেই লিখেছেন আই লাভ ভূত এফএম, লিখেছেন জ্যোতির্ময়, রোহান হিগো রানী আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আর যে ক্রিকেটার ওকে MD হাসান খান আমাদের সাথে আছেন, টুকু শেখ আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন ভূত এফএম কোনোদিন বন্ধ হবার নয়, ভূত এফএম আছে সারা জীবন থাকবে। মইনুর সাগর আমাদের সাথে আছেন জ্যোতির্ময়, আমাদের সাথে আছেন রোহান, আমাদের সাথে আছেন MD শাকিরুল ইসলাম, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তিনি লিখেছেন সারা সপ্তাহ ধরে ওয়েট করি ভূত এফএম শোনার জন্য। রাসেল ভাই, মাসুম ভাই সহ ভূত এফএম এর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, লাভ ভূত এফএম। MD হাসান খান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, বগুড়ার ছেলে বায়েজিদ ওকে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আপনারা আরো অনেকেই আমাদের সাথে লিখবেন দেখতে আশা করব। আমি ভূত এফএম এর পেজ থেকে আমাদের প্রথম মেসেজগুলো পড়ছিলাম, এবং দ্বিতীয় যে মেসেজ আমি পড়তে চাই সেই মেসেজগুলো আমি পড়তে চাই রেডিও ফুর্তির পেজ থেকে, এবং এখানে অনেকে লিখছেন আমাদেরকে, এবং আমি দেখতে পাচ্ছি আমাদের যে পোস্টটা রয়েছে সেই পোস্টেই অনেকে লিখছেন, আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আছেন এই মুহূর্তে আমাদের সাথে আছেন ধানমন্ডি থেকে সাইফ ইকবাল, আল আমিন হোসেন মাহি আমাদের সাথে আছেন বোরহান উদ্দিন প্রান্ত, আছেন MD রাকিব হোসাইন চিটাগং থেকে শুনছেন তিনি, আমাদের সাথে আছেন অদ্ভুত ছেলে ফারজানা আফরোজ, আমাদের সাথে আছেন মানিক চন্দ্র, আমাদের সাথে আছেন সাজিদুল সজীব, আমাদের সাথে আছেন MD মেহেদি হাসান আরাফাত, আমাদের সাথে আছেন জর্জ লিওনার্দো, আমাদের সাথে আছেন রহিম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জিদেন তসমির আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, এছাড়াও সুমন রাজ বাঁধন, তাহেরা তাভিন আমাদের সাথে আছেন কাউসার আহমেদ রিফাত আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, উৎস কুমার দে আছেন, মোহাম্মদ ইকরাম আছেন আমাদের সাথে, হামিদুল ইসলাম সাগর, লাবিব মাহের সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা একেবারেই ছোট্ট কয়েক সেকেন্ডের একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি রেড এফএম এন্ড ডু ফুর্তি। পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। তোমাকে রিয়েলি বোঝে। Face it, radio মানে ফুর্তি, ফুর্তি ভূত এফএম। The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইটস 12:27 AM, আর আমাদের সাথে আছেন আমাদের অতিথিরা, আর ইউ আর লিসনিং টু রেডিও ফুর্তি রেড এফএম। আমি রাসেল আছি, সাথে চলছে ভূত এফএম, আর সেই সাথে আমাদের নতুন একজন অতিথি আমাদের সাথে এসে হাজির হয়েছেন। আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। শাহিন বাশার, আমি জি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আসছি। অনেক দূর থেকে এসেছেন, সেজন্য প্রথমেই আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনাকে অনেক বেশি জি, ধন্যবাদ। চলেন আমরা ঘটনায় চলে যাই। জি রাসেল ভাই। রাসেল ভাই, যে ঘটনাটা সেটা মূলত আমার সাথেই ঘটছে। সেটা 2018 সাল, মানে গত বছর আর কি। তো আমি মেইনলি আপনার বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে আর কি ক্লাস নেই। তো দেখা যাচ্ছে এই ক্লাসগুলো আমি শুক্র শনিবার গুলাতে আর কি নেই। অন্য দিন তো আমার ক্লাস থাকে, এই জন্য নিতে পারি না, শুক্র শনিবার ক্লাস নেই। তো এই 2 দিন ক্লাস নেই বলে আমার উপর মানে অনেকটা প্রেশার থাকতো ওই টাইমটাতে আর কি। তো একদিন ক্লাস নিয়ে ফিরতে ঢাকাতে প্রচুর জ্যাম থাকাতে আমার প্রায় 10:30-11টার মতো বেজে যায়। তো
সেই টাইমটাতে হচ্ছে আপনার কিছুটা মানে এরকম একটা অবস্থা, জাস্ট শীতও না, আবার মানে শীত আছে বাট ওই লেভেলের শীত না, আবার কুয়াশা যে অনেক বেশি এরকম না আর কি। তো আমি ক্যাম্পাসে যখন আর কি ঢুকি, আমাদের জাহাঙ্গীরনগরে অনেক বেশি শীত, আপনি যদি যেয়ে থাকেন অবশ্য জানেন যে। তো আমি হচ্ছে যখন ক্যাম্পাসে ঢুকি, তো ওই টাইমটাতে আসলে ক্যাম্পাস বলা যায় যে এক প্রকার ফাঁকাই আর কি, কারণ মানে অনেক শীত থাকাতে 10টা-11টার দিকে এর ভিতরে হচ্ছে স্টুডেন্টরা ম্যাক্সিমাম হলের ভিতরেই থেকে যায় আর কি, বের কম হয়। তো আমি যখন হাঁটতেছিলাম ক্যাম্পাসের ভিতর ঢুকে, তো মানুষ না দেখে আমি হচ্ছে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আর কি হাঁটতেছিলাম। তো আমি একটু জায়গাটা সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে যে আপনি যদি জাহাঙ্গীরনগর যেয়ে থাকেন রাসেল ভাই, সেটা হচ্ছে আপনার শহীদ মিনার যেটা আছে, শহীদ মিনারের সামনে অনেক বড়, প্রায় 5-7 কিলোমিটারের একটা বড় রাস্তা আছে আর কি। তো ওর পাশে হচ্ছে কেমিস্ট্রি এবং পদার্থ বিজ্ঞান বিল্ডিং আর কি আছে। ওর পাশে হচ্ছে মানে ওইটার পাশে আপনার বঙ্গবন্ধু হলের দিকে যাওয়ার একটা রাস্তা আছে, ওই জায়গাটা হচ্ছে 3 রাস্তার একটা। তো 2000 খুব সম্ভবত 2012 সালে, যেহেতু অনেক সিনিয়র আমার, আমি চেক বলতে পারবো না, বাট খুব সম্ভবত 2012 সালে আমাদের ক্যাম্পাসে হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমাদের জুবাইর ভাই নামে একটা ভাই আছে, ওনাকে হচ্ছে সামহাও মানে কিছু পার্সনকে আর কি হত্যা করে, হত্যাটা খুব নির্মমভাবে করে আর কি। এটা ক্যাম্পাসে যখন আমি যখন আসছি, তখন হচ্ছে মানে হলের ফার্স্ট ইয়ারে থাকতে আর কি ঘটনাটা শুনছিলাম। তো যে জায়গাটাতে আর কি হত্যা করে, আমি যতটুকু জানি, ওই জায়গাটাতে হচ্ছে জুবাইর ভাইয়ের একটা সারণী মতো করা হয়েছে। তো ওইখানে হচ্ছে একটা দেওয়ালে হচ্ছে আপনার জুবাইর ভাইয়ের ছবি এঁকে হচ্ছে ওই দেওয়ালটার নাম দেওয়া হয়েছে যে জুবাইর সারণী। তো ওইটা হচ্ছে 3 রাস্তার মোড়। তো আমি যখন রাসেল ভাই মানে শহীদ মিনার ক্রস করে যখন ওই মোড়টাতে যাব, তো গান শুনতেছে, আমি আমার মতো মানে ওইভাবে কোনো খেয়াল ছিল না, মানে আমি আমার মতো যাচ্ছি খুবই নর্মাল ভাবে। তো হঠাৎ করে আমার চোখটা জুবাইর ভাইয়ের চোখের উপর পড়ে, মানে জুবাইর ভাইয়ের যে ছবি অঙ্কন করা মানে ওই চোখের উপরে যায় পড়ে। তো যখনই পড়ে তখনই আমার মনে করেন যে কয়েক ন্যানো সেকেন্ডের ভিতরে মাথার ভিতরে কাজ করে যে হচ্ছে জুবাইর ভাইকে তো অনেক নির্মমভাবে হত্যা করা হয় এবং জুবাইর ভাই তো বেঁচে নেয়। তো আমি মানে ওইটা যখনই মনে পড়ে তখনই আমি মানে শরীরের ভিতরে একটা মানে কি বলবো যে একটা ভীত আর কি অনুভব করি। তো অনুভব করার পরে আমি সামনের দিকে আগাবো, আমার মনে হচ্ছে কি যে আশপাশ যদি কোনো একজন পার্সন থাকতো বা কোনো ছাত্রছাত্রী থাকতো, তাহলে আমার জন্য অনেক বেশি ভালো হতো, মানে আমি যেতে আমার জন্য কমফোর্ট ফিল হতো। আর জুবাইর সারণী থেকে যে সিএসি আমাদের যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিং এর ভিতরে জাস্ট হচ্ছে একটু মনে করেন যে আপনার ঘিঞ্জি টাইপ বলতে আপনার অন্ধকার মতো জায়গা। তো ওই জায়গাটা পাস করতে আমার খুবই মানে আর কি ভয় লাগতেছিল ওই টাইমটাতে আর কি। তো যখন ভয় লাগতেছে আমি তখন হচ্ছে এদিক সেদিক তাকাচ্ছি। তো আমি যেটা দেখলাম, ডান সাইডে তাকায় দেখি পুরা রাস্তা জুড়ে হচ্ছে কোনো পার্সন নাই, এবং সামনের দিকে তাকাচ্ছি তাও কোনো পার্সন নাই, আবার হলের দিকে তাকাই সেদিকেও কোনো পার্সন নাই। তো আমার খুবই ভয় লাগতেছিল ওই টাইমটাতে যে আসলে সামনে একটা অন্ধকার জায়গা পাস করতে হবে, পাশে জুবাইর চোখের দিকে আমার চোখ পড়ে গেছে, তো ভয় লাগতেছিল। তো আমি ওখানে দাঁড়ায় আছি, জাস্ট ওয়েট করতেছি যে সামন যদি আসে তাহলে আমি তার সাথে যাব। তো এমন অবস্থায় হচ্ছে মানে সত্যি কথা বলতে বিশ্বাস করেন রাসেল ভাই, যে একটা বিকট একটা কর্কশ একটা আওয়াজ শুনি আমি। তো কর্কশ আওয়াজটা শোনার পরে মানে আমার পিছনে একদম আমার পিছনে আমি কর্কশ আওয়াজটা শোনার পরে হচ্ছে আমি পিছনের দিকে যখন তাকাই আমি যেটা দেখছি রাসেল ভাই, মানে নর্মালি আমাদের যে কুরবানির টাইমে যে গরুগুলা কুরবানি দেওয়া হয় অনেক স্বাস্থ্য থাকে, মানে অনেক বড় সড়ো আর কি গরু। তো ওই টাইপের একটা কুকুর, আপনার পুরা কালো একটা কুকুর একদম খুব আমার পিছনে আর কি ছিল, মানে একদম আমার পিছনে ওইরকম একটা আমি কুকুর দেখলাম, অনেক বড় একটা কুকুর, যেটাকে আমি নর্মাল কুকুর বললে আর কি আসলে ভুল হবে। আর নর্মাল কুকুর থেকে অনেক বড় একটা কুকুর আমি দেখলাম, এবং আমি মানে তাকাতেই তার মানে কুকুরটার চোখের দিকে আমার চোখ পড়ে গেল আর কি। কুকুরটার চোখগুলাও মনে করেন যে আপনার খুব বিধ্বস্ত ভাবে আর কি কালো ছিল। তো আমি তখন পুরা হিমশীত হয়ে গেছে, একদম পুরা হিমশীত, যে আমি ওইখান থেকে যে এক স্টেপ সামনে আগাবো এরকম মানে শক্তি আমি পাচ্ছিলাম না। তো জুবাইর ভাই, আমি আপনাকে বলে রাখি সেটা হচ্ছে যে আমি কোরআনের হাফেজ, আমি হচ্ছে যে মুখ ফুটায় কোরআন তেলাওয়াত করবো এমনটাও হচ্ছে মনে করেন যে আমার শক্তি পাচ্ছিলাম না আমি ওই টাইমটাতে। এবং আমি ওই কুকুরটা থেকে যে আমি মানে সামনের দিকে মানে মুখটা ফিরাই নিবো এমনটাও আমি পাইতেছিলাম একটা অবস্থা। তো আমি ভিতরে আয়াতুল কুরসি পড়া শুরু করে হচ্ছে আমি মুখটা ঘুরাই নিয়ে আমি আমার হলের দিকে তাকাই আছি, ওইখান থেকে যে স্টেপ নিব এমন সাহসটাও আমি পাচ্ছিলাম না। তো মানে প্রায় 10-15 সেকেন্ড পরে আমার হল থেকে, মানে আমার হলটা একদম সোজা, আমার হল থেকে আমি এক ভাইকে হচ্ছে আপনার সাইকেল করে আর কি বের হতে দেখছি। আর যখনই আমি ভাইকে দেখছি তখনই আমার ভিতরে আমি একটু সাহস পেলাম
পেয়ে হচ্ছে আমি মনে করেন একটা দৌড় দিয়ে আমি হচ্ছে ভাই আমার মানে সোজা আসতেছিল, ভাইকে যে আর কি জড়ায় ধরছি। তো ধরার পরে ভাই সাইকেল একটু পড়ে যাওয়ার মতো অবস্থা। ভাই হচ্ছে আমার 1 বছরের সিনিয়র ছিল, আলামিন ভাই, জাহাঙ্গীরনগরের ভুটানিতে পড়ে। তো ভাইকে যখনই আমি জড়ায় ধরছি তখন হচ্ছে আপনার ভাই বলছে, আরে শাহিন কি হয়েছে মানে বলো আমাকে কি হয়েছে। তা আমি ভাইকে খুব মানে ভীতভাবে আর কি বললাম যে ভাই আমি আসলে জুবাইর ভাই শাওনের এখানে অনেক বড় ধরনের একটা বাজে একটা কুকুর দেখছি, যেটাকে আমি আসলে কুকুর বলে মানতে পারতাছি না, এবং যেটা অনেক ভিতর মানে অনেক ভয়ঙ্কর ছিল আর কি, পুরাটাই কালো এবং অনেক বড়। তো ভাই বলতেছে কি যে তোমার হয়তো হ্যালোমিনেশন বা ইটিক্স আর সামথিং কাজ করতেছে, চলো তোমাকে বিষয়টা ক্লিয়ার করি, চলো ওই জায়গাটাতে দেখে আসি আসলে কোনো কুকুর বা ইটিক্স কিছু আছে কিনা। তো রাসেল ভাই আমরা জাস্ট মনে করেন যে ভাই আমাকে সাথে করেই নিয়ে গেল, মনে করেন 5 মিনিটের ব্যবধান। ভাই যে দেখতেছিল যে আসলে আদৌ কোনো কুকুর ছিল কিনা বা ইটিক্স আর সামথিং। তো আমরা হেঁটে যখন রাসেল ভাই আপনার জুবাইর শাওনের ওই জায়গাটাতে আবার যখন গেলাম, যে আমরা এদিক সেদিক তাকাচ্ছি, দেখি কোনো কুকুর নাই, মানে ভাইও দেখতেছে না আমিও দেখতেছি না। তো আমরা মানে শহীদ মিনারের দিকে হাঁটার চেষ্টা করতেছি, তখনও রাসেল ভাই মনে করেন যে পুরো ক্যাম্পাস শীতের দিন মনে করেন যে নিস্তব্ধ একটা ক্যাম্পাস আর কি। তো আমরা দুজন যখন আলামিন ভাই আর আমি যখন হাঁটতেছি, এমন সময় বিশ্বাস করেন রাসেল ভাই আমার সামনে দিয়ে ঠিক ওই যে বড় টাইপের আর কি মানে পুরা একটি গরুর মতো যে কুকুরটা আমি দেখলাম, ওই কুকুরটা আমার সামনে দিয়ে এগিয়ে ছুটে গেল এবং খুব দ্রুত মানে বেগে ছুটে গেল আর কি রাসেল ভাই। তো আমি তখনই মনে করেন এক প্রকার চিৎকার দিয়ে বাইরে বললাম যে ভাই আপনি দেখছেন কি, এই যে মাত্র আর কি কুকুরটা গেল। তো ভাই বলতেছে কই না, তো আমি তো কিছু দেখলাম না। তো আমি ভাইকে বললাম না ভাই আমি দেখছি, আমি 100% শিওর ভাই, আমি আপনার মানে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে ভাই এরকম আমার সামনে দিয়ে ওই কুকুরটাই গেছে আমার। তো ভাই বলতেছে আসলে শাহিন মানে চলো এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আমরা হলের দিকে যাই। তো ভাই আমাকে সাথে করে হলের দিকে নিয়ে গেছিল এবং পরবর্তীতে ওই ভাই থেকেই হচ্ছে আমাদের যে হলের যে ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের কাছে নিয়ে আমাকে আর কি ঝাড়ফুঁক করেছিল। তারপরেও রাসেল ভাই ওটার জন্য আমার গায়ে জ্বর বা এটা সেটা মানে খুব ভয় পেয়েছিল। তো এখনো পর্যন্ত ওই জায়গাটা আমার কাছে খুব ভয়ঙ্করই লাগে আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা এখন যেটা করবো, সরাসরি আমাদের আবারও প্রথম অতিথির কাছে ফিরে যাব, তার দ্বিতীয় আরেকটা ঘটনা তার কাছ থেকে শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি দ্বিতীয় ঘটনাটি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। ওকে, জি ধন্যবাদ রাসেল ভাই আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এসেছি ঢাকা মিরপুর থেকে। তো রাসেল ভাই আমি এটাকে আমার ভাগ্নির সাথে মেজো ভাগ্নির সাথে ঘটনাটা, জি ঠিক আছে রাসেল ভাই। তো আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। তো রাসেল ভাই আমি এখন যে ঘটনা শেয়ার করব এটা আমার বড় আপার যে মেজো মেয়ে, ওর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা রাসেল ভাই। জি, ওর বয়স যখন 5 থেকে 6 বছর হবে তখন আসলে ঘটনাটা শুরু আর কি, এবং এখন পর্যন্ত মোটামুটি চলমান বলতে পারেন ঘটনাটা। তো রাসেল ভাই আমার নানা বাড়ি মাদারীপুরে, আপনি জানেন যেহেতু, তো মাদারীপুর জেলার আঙ্গুলকাটা নামক গ্রামে হলো আমার নানা বাড়ি। তো আমার ছোট মামার বিয়ের জন্য আমরা 2009 কি বা 10 আর কি রাসেল ভাই, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। তো আমরা সব পরিবারের সবাই আর কি যাই, আমার মামা ছোট মামার বিয়ে, তো আমার ভাগ্নি সবাই যায় আর কি সাথে। তো রাসেল ভাই যেহেতু বিয়ে বাড়ি রাসেল ভাই, তো একটা আনন্দ আর কি, আনন্দ বিয়ের আগের দিন মানে বলতেই পারেন যে শুরু এবং শেষের 7-8 দিন মোটামুটি খুবই জাঁকজমক থাকে আর কি মোটামুটি। জি, তো যেহেতু সবাই যাই আমরা, আরো কাজিন টাজিন সবাই আছে, তো রাসেল ভাই বিয়ের ঠিক আগের দিন আমার নানা বাড়ির ঠিক সামনে একটা বট গাছ আছে রাসেল ভাই, যেটা গত বছর বয়স হবে 110 বছর হতে পারে, আর বেশি হতে পারে রাসেল ভাই। ঠিক ওইটা সামনে আসলে একটা পুকুর রাসেল ভাই, যেখানে ওই গ্রামের সবাই গোসল টোসল করে আর কি। পাশে আবার নদী আছে রাসেল ভাই, পদ্মা নদী আছে। তো আমি আসলে আমার যে কাজিনরা ছিল সমবয়সী, তারা সবাই মিলে আমরা চলে যাই আসলে নদীতে গোসল করার জন্য, এবং বাড়ির যে মহিলারা ছিল তারা সবাই আর কি ওই পুকুরে গোসল করার জন্য যায় আর কি। দুপুরে ঠিক আড্ডা ধরেন ভর দুপুর বেলা যেটাকে বলে রাসেল ভাই, অ্যারাউন্ড 12:30 থেকে 1টার মতো আর কি। তো আমার ওই যে ছোট ভাগ্নি ওরাও যায়, মেজো ভাগ্নি, আমার বড় ভাগ্নি, দুইটা ভাগ্নি ছিল তখন, তো ওরা ওদেরও নিয়ে যায়। তো আমার আম্মা যায়, আমার খালামণি যায় সবাই গোসল টোসল করার জন্য। তো যাওয়ার পরে রাসেল ভাই যেটা হয়, মানে আমার আম্মা সবাই মাঝামাঝি একটা পুকুরের মধ্যে নেমে গোসল করতেছিল, আর আমার ওই যে ভাগ্নিটা ছিল মেজো, ও হলো ঠিক পুকুরের কর্নার রাসেল ভাই, 2 হাত পা সামনের দিকে ছড়ায় দিয়ে বসে বসে পানিতে খেলতেছিল। ছোট বাচ্চা যেহেতু, আর শহরের বাচ্চা,
তো পানি পেয়ে খুবই আর কি আনন্দিত আর কি। সে খেলতেছিল, আস্তে আস্তে সে মানে শুয়ে আর কি, শুয়ে যেটাকে বলে ঘাপ শুয়ে আর কি, সে পানির মধ্যে পা গুলো নাড়াচাড়া করতেছিল। তো পাশেই আর কি ঘাটে ওই পারে আমার বড় ভাই এবং তাদের যে আমার বড় ভাই এবং তার যে সমবয়সী কাজিন যারা ছিল তারা গল্প করতেছিল, আর খালামণিরা আমরা গোসল করতেছিল। তো একটা পর্যায়ে রাসেল ভাই আম্মা যেটা খেয়াল করে যে আমার ভাগ্নি ওই পানির মধ্যে তার পা মানে ছটফট করতেছে, মানে ঝাঁপাচ্ছে আর কি এক কথা যেটা, আর হাত দিয়ে করতেছে, মনে হচ্ছে সে পানির মধ্যে ডুবে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই তার মুখে আবার হাসি, মানে সে মনে হচ্ছে খেলতেছে। তাকে মানে এইরকম মানে অ্যারাউন্ড 5 মিনিটের মধ্যে দুবার যখন ফলো করে রাসেল ভাই, তখন আসলে আমার আম্মা বুঝতে পারে, মনে হয় যে মানে একটু অস্বাভাবিক মনে হয় আমার আম্মার কাছে। সে তাকে মনে হচ্ছিল আস্তে আস্তে পানির মধ্যে নিয়ে যাচ্ছে। তখন আমার আম্মা যখন বুঝতে পারে রাসেল ভাই, তখন আমার আম্মা চিৎকার দেওয়ার পরে আমার যে বড় ভাই পাশে দাঁড়ানো ছিল, সে মানে দৌড়ে গিয়ে ওকে ওঠানোর জন্য, টেনে ওঠানোর জন্য ট্রাই করে রাসেল ভাই। তো 5-6 বছরের একটা বাচ্চা, আসলে খুব স্বাস্থ্য খুবই কম ওর, তো খুব বড় জোর মনে হয় যে 12-15 কেজি ওজন হতে পারে রাসেল ভাই, সর্বোচ্চ আর কি। তো আমার ভাইয়া তো মানে ওকে উঁচু করতে পারতেছিল না রাসেল ভাই, আর ওর মুখগুলো বাঁকা হয়ে মানে মানে ডান দিক বাম দিক বাঁকা হয়ে যাচ্ছিল, কোনো কথা বলতেছিল না, এবং ওর সারা শরীর একদম ঠান্ডা। তো নর্মালি চিন্তা করলে হয়তো পানি তখন ছিল এই জন্য ঠান্ডা হইতে পারে, কিন্তু ওই বাঁকা মুখটুক বাঁকা হয়ে যাচ্ছে, এবং ওর দৃষ্টিটা ছিল রাসেল ভাই মানে একটা দিকে আকাশের দিকে, মানে দৃষ্টি ছিল একটা, এবং ওর কোনো কথা বলতেছিল মানে কোনো কিছু কোনো সাউন্ড করতেছিল না, শুধু মুখে মনে হচ্ছে বাঁকা হচ্ছে কিন্তু মুখে হাসি আছে। তো ধরাধরি করে বাসায় নিয়ে যায় রাসেল ভাই। এরপরে আমার যে বড় খালু ছিলেন ওখানে, উনি আল্লাহ একজন লোক, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে একটু ঝাড়ফুঁক করে, এরপরে মোটামুটি স্বাভাবিক হয় রাসেল ভাই। এরপরে আমরা বিয়ে শেষ করে ঢাকাতে চলে আসি সবাই। এরপর থেকে রাসেল ভাই কন্টিনিউ যেটা শুরু হয়, অ্যারাউন্ড মাসের মধ্যে 4-5 বার বা বেশিও হতো কমও হতো, ওর হঠাৎ করে দেখা গেছে রাসেল ভাই ও খেলতেছে বা পড়তেছে যাই করতেছে, হঠাৎ করে রাসেল ভাই ওর একদম সারা শরীর, মানে শুধু এতটুকু বলতে পারতো রাসেল ভাই যে আমার সারা শরীর ঝিনঝি করতেছে। এটা বলার পর রাসেল ভাই কিছু বলতে পারতো না, সে মানে আপনার অবশ্যের মতো হয়ে যেত, পড়ে যেত। তো আর ওর হাত পা গুলো একদম ঠান্ডা হয়ে যেত রাসেল ভাই। এটা হয়তো রাসেল ভাই তারপরে ওকে দেখেছে ওই টাইমগুলোতে তেল দিয়ে কোনো কিছুই হইতো না রাসেল ভাই, কিন্তু যখন ওই সূরা পড়ে, কোরআন থেকে সূরাগুলো পড়ে ওকে একটু ঝাড়ফুঁক দেওয়া হতো, তারপরে মোটামুটি স্বাভাবিক, আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যে আবার মোটামুটি স্বাভাবিক হতো। পরবর্তী আর রাসেল ভাই বলতে পারতো না রাসেল ভাই কি সমস্যা হয়েছে। জিজ্ঞেস করতাম যে আমি এরকম আমার সামনে অনেকবার ঘটছে রাসেল ভাই, জিজ্ঞেস করতাম মামা তোমার কি সমস্যা হয়েছে, তো বলতাম আমার কিছু হয় নাই। কি হয়েছে? আমার তো কিছু হয় নাই, ছোট বাচ্চা। তো এটা চলতে থাকে রাসেল ভাই। তো একটা পর্যায়ে রাসেল ভাই তার মোটামুটি 7-8 মাস, প্রথম 1 বছর রাসেল ভাই সত্যি কথা বলতে আমরা বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে যাই এবং সব ধরনের টেস্ট গুলোই করা হয় রাসেল ভাই, কিন্তু আসলে ওর কোনো রোগ আইডেন্টিফাই করতে পারে না কোনো ডক্টরই, বা রিপোর্টেও কোনো মানে সব রিপোর্টগুলোই নর্মাল থাকে। আচ্ছা। তো তখন আসলে এগুলো পাশাপাশি লোকজন শুনতে একজন পরে বলে যে আসলে এই ঘটনা ওর ব্যাপারটা আসলে তো মনে হয় ডক্টরের কোনো চিকিৎসা নাই, তো মনে হয় ওকে আসলে কোনো কবিরাজ দেখালে ভালো হবে। এটা শোনার পর রাসেল ভাই আমার আম্মা খোঁজ খবর নিতে থাকে, আব্বা আম্মা, তো আমার আপা, এরপরে ওর যে ফুপু রাসেল ভাই, আমার ভাগ্নে যে ফুপু, উনি খবর দেয়, ওনার বাসা টঙ্গী কলেজ গেটে, তো উনি খবর দেয় যে আপনার কোনাবাড়িতে একজন মহিলা আছে যিনি আসলে এই ধরনের ট্রিটমেন্ট করে রাসেল ভাই। তো যেহেতু অ্যাড্রেস দেওয়ার পরে আমার আম্মা, আমার বড় আপা, ছোট বোন সবাই মিলে আর কি, আমার বড় ভাইয়া ছিল, তো ওনারা বিকাল 3টার পরে আর কি রাসেল ভাই খাবার দাবার সেরে তারপরে রওনা হয় আর কি ওকে নিয়ে, যেহেতু আমার বাসা আপনার আগাজা তালতলাতে রাসেল ভাই। তো যেতে যেতে তাদের গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পর রাসেল ভাই বাসে ছিল রাসেল, হঠাৎ করে মানে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা বা ঝড় হওয়ার কোনো সম্ভাবনা ছিল না রাসেল ভাই, যেহেতু স্বাভাবিক দিকে রওনা হয়। তো হঠাৎ করে গাজীপুর পার হওয়ার পরে রাসেল ভাই মানে প্রচন্ড ঝড় শুরু হয় রাসেল ভাই, এবং গাড়িটা ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করে, যে কারণে মানে কোনো কারণে আর ওনাকে দেখানো হয়নি রাসেল ভাই, ব্যাক করে চলে আসতে হয়। তো আসার পর রাসেল ভাই এরকমই চলতে থাকে রাসেল ভাই, মাঝে মাঝে এরকম হয়। তো এরপরে আবার আমাদের ওই তালতলা মোল্লাপাড়ার একজন মুচি ছিলেন রাসেল ভাই, যার বয়স অনেক আগের, হ্যাঁ মানে অনেক পুরনো মুচি না উনি? হ্যাঁ, খুব বেশি বয়স না রাসেল ভাই, 35-40 বছর বয়স। 7-8 বছরের বললেন আপনি? 8-9 বছরের পুরনো। হ্যাঁ, তো তখন ওনার বয়স অ্যারাউন্ড 35 থেকে বা 40 বছরের মধ্যে হবে আর কি, মোটামুটি মানে একদম বয়স্ক না, ইয়ংই বলতে পারেন, ভালো স্বাস্থ্য। তো তাকে দেখানো হয় রাসেল ভাই, তো সে বলে যে আপনি ঠিক আছে মঙ্গলবারে আসেন। তো মঙ্গলবারে যাওয়ার পর রাসেল ভাই, সে হিন্দু ছিল রাসেল ভাই বলে রাখি আপনাকে, তো সে যেটা বলে রাসেল ভাই, মঙ্গলবার যাওয়ার পরে আমার আম্মাকে বলে যে ওকে তো আসলে ওর উপরে আসর করে নাই, কিন্তু ওরে দূর থেকে দৃষ্টি করে, এরকম একটা কথা বলে যে দূর থেকে যে ইয়েটা আছে মানে জিনটা আছে সে দৃষ্টি করে। তো
তো আমি তাকে যখন দেখলাম, আমি যেটা দেখলাম সে আপনার ধান খেতের মাঝখানে যে আইলগুলো থাকে রাসেল ভাই, সেটার মাঝখান দিয়ে হন হন করে হেঁটে যাচ্ছে, এবং সে খুবই স্বাস্থ্যবান একজন জিন, এবং তার মাথা ছিল না রাসেল ভাই, তার বুকের মাঝখানে একটা চোখ। আচ্ছা, সে হেঁটে যায় এই অবস্থায়, এবং সে খুবই শক্তিশালী। তাকে ওর এটা ট্রিটমেন্ট করতে হলে মানে আমার যেটা মনে আছে রাসেল ভাই, তাকে আমার আম্মাকে বলে যে আপনার পূর্ণিমা রাত যেটা, এরকম একটা দিনে তাকে ট্রিটমেন্ট করাতে হবে আর কি। তো এরপর রাসেল ভাই আসলে আল্লাহ ভালো জানে, মানে আর ট্রিটমেন্টটা সে করতে পারেনি রাসেল ভাই। মানে যে ডেটটা দেয় তার 2-3 দিন আগেই সে লোকটা মারা যায় রাসেল ভাই, যেহেতু স্বাভাবিক মৃত্যু, মানে চিন্তা করা যায় হয়তো নর্মালি মরতেও পারে, বাট সে আগে পরে মরতে পারতো রাসেল ভাই। মানে ওই টাইমটা থেকে কেন মরতে হবে রাসেল ভাই, মানে এটা আমরা ধারণা করে নিই আর কি। তখন আমরা এটা বুঝিনি রাসেল ভাই, বাট পরবর্তী যখন আমরা ধারণা করতে পারি, তখন হলো রাসেল ভাই আমাদের আগারগা আপনার আইডিভি ভবনের পাশে একটা পুরাতন কবরস্থান আছে রাসেল ভাই। এখানকার যে মসজিদ আছেন, এখানকার একজন হুজুর ছিলেন আর কি, খুবই উনি মানে লোক, যিনি তার বয়স ছিল অলমোস্ট 90 থেকে 100-এর মতো আর কি। তো খুবই নাম করা রাসেল ভাই। তো ওনার পাওয়ার পর ওনার কাছে নিয়ে যাওয়ার একটা প্রস্তুতি নেয়। তো ওকে আগে না নিয়ে আমার আম্মা আর আমার বড় ভাইয়া যায় আর কি ওনার সাথে কথা বলার জন্য। বলার পর উনি বলে ঠিক আছে, তাহলে আপনি একটা ডেট দেয় যে অমুক দিন আসেন, 5-6 দিন, মানে সপ্তাহের শুনি বা রোববার দিকে আমার আম্মা গিয়েছিল, তো বলে যে শেষ দিকে আর কি, সপ্তাহের শেষ দিকে করে নিয়ে আসার জন্য, সে ট্রিটমেন্ট করবে। তো রাসেল ভাই মানে আল্লাহ হয়তো সহায় ছিলেন না, উনিও আর কি রাসেল ভাই ট্রিটমেন্টটা করতে পারে না, উনিও আসলে রাসেল ভাই মারা যায় ঠিক তার 2 দিন আগেই আর কি, যে কোনো ট্রিটমেন্টটা কমপ্লিট হয় না। ওকে, তো কন্টিনিউ আমার ভাগ্নের ইয়েটা চলতে থাকে রাসেল ভাই। এরপরে আপনার লাস্ট যেটা হয় রাসেল ভাই, তো চলতেছিল, তো এটা আলোচনা বিভিন্ন জায়গায় করতেছিল। তো আমার আব্বা আপনার সে একজনের যে মানে পীর, আমার আব্বার যে পীর আছেন উনি দোহারের আর কি, জি জি জি, তো ওনার ছেলের মাধ্যমে একটা ট্রিটমেন্টের নেয় আর কি, যেটা ট্রিটমেন্টটা ছিল আমার রাসেল ভাই যে আপনার মাঝরা যেটাকে বলে 2টা থেকে 3টার মধ্যে, জি 3 রাস্তার মোড়ের মধ্যে আপনার মাটির কলস যে আছে রাসেল ভাই, ওটার মধ্যে আপনার 7টা নদীর মানে 7 ঘাটের পানি আর কি, যেটাকে বলে 7 ঘাটের পানি থাকবে, এবং আপনার ওই হাড়ি ভাঙার যে আপনার তলা থাকে না রাসেল ভাই, বা আপনার হাড়িগুলোর যে তলাটা থাকে ওই তলা লাগবে, উপরের মানসার বা যেটাই বলে ওটার তলাটা লাগবে, এবং আপনার আরো অনেক জিনিসপত্রগুলো যেগুলোর পুরোপুরি খেয়াল নাই যেগুলোর নাম আমার। তো এটা ওই হাড়িটা ভাঙতে হবে রাসেল, এবং খাবার দাবারও দিতে হবে, ভোগ যেটাকে বলে ভোগ টাইপের 3 রাস্তার মোড়ে দিতে হবে এমন টাইম, এবং পিছন দিকে ঘুরে চলে আসতে হবে এটা দিয়ে। জি, তো এটা করতে বলে তারা। এরপরে রাসেল ভাই আমার আব্বা ওই কাজটা করে আর কি, আমাদের ঢাকাতেই এখানেই করা হয়। এটার পর থেকে রাসেল ভাই ওর মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসে রাসেল ভাই। আর এখন ওর মানে ক্লাস 9-এ পড়ে, মানে 7 পর্যন্ত লাগাতার হচ্ছিল রাসেল ভাই। এটা 7-এ ওঠার পরে এটা কাজটা করা হয় আর কি, করার পর থেকে এখন মোটামুটি স্বাভাবিক এখন হয়, কিন্তু খুবই কম রাসেল ভাই। ওকে, একটু নর্মাল হয়েছে এখন, অনেকটাই ভালো আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি যে আপনাদের এই পর্যন্ত ঘটনা যা শুনলেন তা ভালো লেগেছে, এবং আমি একটু আপনাদেরকে বলতে চাই যে আমাদের এখানে অনেকেই আমাদেরকে লিখছেন এবং অনেকেই আমাদেরকে অনেক কথা বলছেন, এবং আমি বলবো যদি ভূত এফএম ধরেন যে 27 তারিখ ডিসেম্বরের 27 তারিখ আমরা শেষ করে ফেললাম, তাহলে আপনাদের কি করতে হবে? সেই স্পেশাল এপিসোডের জন্য ডেফিনেটলি আপনাদেরকে ঘটনা পাঠাতে হবে বেশি বেশি করে, রাইট? যদি লাস্ট এপিসোড হয় ভূত এফএমের, ডেফিনেটলি আপনাদের ইউ হ্যাভ টু সেন্ড মি ইউর বেস্ট স্টোরিজ, রাইট? সো একটু প্রিপারেশন নেন এবং সেই জন্য বেস্ট ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে, যে যেখানে আছেন যেভাবে আছেন, এবং প্রচুর ভিডিও আমাদের এই যে পেজটা রয়েছে এই পেজে আপনারা পোস্ট করবেন আশা করব। এবং আমাদের যে লাইভটা আছে এই লাইভের মধ্যে আমি বলেছি এই সম্পর্কে, এবং সেখানে আমি চাইবো যে আপনারা লিখেন এবং আপনারা সেখান থেকে আপনাদের ভিডিওগুলো পোস্ট করেন, আমি খুব খুশি হব আর কি। তো আমাদের এখানে বৈশাখী আশা লিখেছেন, লিসনিং ফ্রম বগুড়া। লতিফুল ইসলাম জয় আমাদের লিখেছেন যে লবণ ছাড়া তরকারি আর ভূত এফএম ছাড়া শুক্রবার। যাই হোক, বব ডিলান আমাদের বলেছেন প্লিজ। আচ্ছা, অনেকে আমাদের এখানে রিকোয়েস্ট করছেন বিভিন্নভাবে, আমি দেখতে পাচ্ছি, আমি প্রত্যেকটাই পড়ছি, স্টোরিগুলো জোস হচ্ছে। লিখেছেন আমাদেরকে শেখ মাহফুজুর হৃদয় আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আজকে দেখতে পাচ্ছি একটা মানে খুব অদ্ভুত ব্যাপার,
সেটা হচ্ছে যে অনেকেই লিখেছেন আজকে, মানে অনেকেই লেখেন যে এই ঘটনা ভালো লাগলো, এই ঘটনা ভালো লাগলো, অনেকে লেখেন যে আগের এপিসোড ভালো ছিল। আজকে এই ভিডিওটা নিচে সবাই পজিটিভ কমেন্ট দিচ্ছেন, এবং কেউ আসলেই, আমরা সবাই ভূত এফএম-এর সম্পর্কে যখন প্রশংসা করি সেটাও আমরা আমাদের ভূত এফএম-এর ভালোর জন্য করি। আমরা যখন কোনো কিছু নেগেটিভ বলি সেটাও চাই যে আমরা আরো বেশি ভালো হোক, সেই জন্যই বলি। ভূত এফএম প্রতি যে ভালোবাসা আপনাদের, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং খুব ভালো লাগছে। এবং আজকে সবাই দেখতে পাচ্ছি যে একই কথা বলছেন, সবার ভাষা এক, সবার কথা এক, সবার সবকিছু এক। তো যাই হোক, আমি যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে যাব, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, একটা অডিও ক্লিপ শোনাবো আপনাদেরকে চমৎকার, এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডি ফুর্তি রেড এফএম এন্ড ডু ফুর্তি। ফুর্তি ওরা নিজেরাই একটু কথা এই তো শুরু হয়ে গেল, কত কথা যে হবে। আংটি পরানো তো বিয়ে পড়ানো, জীবনে যত কথা বলে নাই আর মাত্র 4 দিন, এখন তার চেয়ে বেশি কথা বলবে। এই সময়ে কথাটা বেশিই হবে, তারপর যেন হয়। তাই কথায় কথায় আরো বেশি এনজয় করতেই বাংলা লিংকের বেশি বেশি মিনিট। ভাইয়া, তো আপনি কবে থেকে রেডিও ফুর্তি শুনছেন? আগে আমি দিন রাত 24 ঘন্টা শুনতাম, পরে বিয়া কইরা বউয়ের জ্বালায় রেডিও ফুর্তি না শুনতে পাইয়া 3 মাস পাগল ছিলাম। ভূত এফএম, the night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি রিফাত বসুন্ধরা থেকে বলছি। তো আমি কলকাতার কয়েকটা ঘটনা আজকে লিসনার্সদের সাথে শেয়ার করতে চাই। তো ঘটনাগুলো আমার এক বন্ধুর মুখ থেকে শোনা, সিজার মুখ থেকে শোনা, আর ঘটনাগুলো বেশিরভাগই সিজার মায়ের ঘটনা, আর 2-1টা ঘটনা ওর সাথে ঘটেছে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে আজ থেকে প্রায় 24-25 বছর আগের ঘটনা। সিজার মা তখন প্রেগনেন্ট, তো সিজার জন্মের আগে আর কি। তো আন্টি তখন প্রেগনেন্ট ছিলেন, উনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন ডেলিভারির জন্য। তো কলকাতা মেডিকেল কলেজ অনেক দিনের পুরনো একটা হসপিটাল, অনেক পুরনো, ওই ব্রিটিশ আমল থেকে যখন ফার্স্ট কলকাতা শহর স্টার্ট হয়েছে তখনের একটা হসপিটাল, অনেক এনশিয়েন্ট এবং অনেক পুরনো একটা কমপ্লেক্স। তো ওখানে আন্টি যে কেবিনটাতে ছিলেন ওখান থেকে টয়লেটটা বেশ দূরে ছিল। তো ওখানে যে আয়া মাসিরা আছেন ওনারা আন্টিকে বলে রেখেছিলেন যে যখন টয়লেটে যাওয়ার দরকার পড়বে উনি যেন রাতের বেলা আয়া মাসিদেরকে ডেকে ওনাদের কাউকে একজনকে নিয়ে তারপর টয়লেটে যায়। কিন্তু একদিন রাতে আন্টি টয়লেট পেল, আর আন্টি কি করলেন, আন্টি আর আয়া মাসিদেরকে ডাকলেন না, আন্টি সরাসরি নিজেই চলে গেলেন একা একা। আস্তে আস্তে হেঁটে উনি টয়লেটের সামনে চলে গেলেন। তো উনি যখন টয়লেটে ঢুকছেন তখন দেখলেন যে আরো 20-25 জন মহিলা টয়লেটে ঢুকছে। তো উনি প্রথমে একটু ভয় পাচ্ছিলেন যে একা একা টয়লেটে যাচ্ছে, কিন্তু উনি যখন ওখানে যেয়ে দেখলেন যে আরো 15-20 জন মহিলা ঢুকছে টয়লেটে, তখন উনি মনে একটু সাহস পেলেন। ঠিক আছে, তো উনি ঢুকলেন টয়লেটে, যে ঢুকে দেখলেন যে ওই মহিলাগুলো টয়লেটের যে অনেকগুলো স্টল থাকে না, একটা টয়লেটের ভিতরে তো অনেকগুলো ডিফারেন্ট স্টলস থাকে, তো ওই মহিলাগুলো সবগুলো স্টলে ঢুকে গেছে এবং ওনার জন্য আর জায়গা নেই, উনি ঢুকতে পারলেন না। ফাইন। তো এখানে একটা কনফিউশন আছে, যেটা আমি আন্টিকে জিজ্ঞেস করেছিলাম, সিজাও জিজ্ঞেস করেছিল যে ওখানে কয়টা স্টল ছিল, যে 15-20 জন ঢুকেছে, তার মানে এতগুলো স্টল কি ছিল? তো আন্টি বললেন 15-20 জনের 5-6টা স্টল ছিল, তারপর আলাদা জায়গা ছিল আর গোসল করার জন্য আলাদা জায়গা ছিল। সো আন্টির মাথায় তখন এই জিনিসটা আসেনি যে 15-20 জন কোথায় গেল। যাই হোক, তো ওনারা সবাই ঢুকে গেলেন। তো আন্টি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছেন। তো আন্টি বললেন যে ঠিক আছে, আপনারা যখন বেরোবেন তখন আমি ঢুকবো, ওনাদেরকে বললেন। তো ওরা ভিতর থেকে সমস্বরে সবাই একসাথে 15-20 জন মহিলা সমস্বরে বললো এরকম। ঠিক আছে, আন্টি তখনও ওয়েট করছে। তারপর আরেকটু পরে যখন ওরা বেরোচ্ছেই না, 8-10 মিনিট হয়ে গেছে, ভিতর থেকে কলে পানি পড়ার শব্দ আসছে, কিন্তু ওরা বেরোচ্ছে না। তখন আন্টি বলল যে আপনারা কি আছেন, বের হবেন আপনারা? তখন বলল আপনারা কি আছেন, আপনারা কি একটু বের হবেন তাড়াতাড়ি, আমার একটু যেতে হবে। আবার সমস্বরে সবাই বলল এরকম।
তো তারপরও আন্টি ওয়েট করছেন বের হচ্ছে না। তারপর একটা সময় কলে পানি পড়ার শব্দ বন্ধ হয়ে গেছে, তাও বের হচ্ছে না। তারপর আন্টি আবার জিজ্ঞেস করলেন যে আপনারা কি আছেন? আর কোনো সারা শব্দ নেই। তারপর আন্টি যে একটু কনফিউজড হয়ে গেলেন যে কোথায় গেল ওরা। তো আন্টি যে একটা একটা করে স্টল, একদম কর্নারের স্টলটা দেখলেন আন্টি যে একটু ভেজানো, মানে আগে পুরাটা বন্ধ ছিল কিন্তু এখন উনি দেখছেন যেন একটু ভেজানো। তো উনি কি করলেন, উনি যে টান দিয়ে খুলে ফেললেন, খুলে দেখেন যে না কেউ নেই। তারপর উনি আস্তে আস্তে সবগুলো স্টল দেখতেন ভেজানো, সবগুলো স্টল একটা একটা করে খুলে খুলে দেখলেন যে না একটার ভেতরেও কেউ নেই। তখন উনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন। উনি তাড়াতাড়ি দৌড়ে কোনো মতে ওনার কেবিনে আসলেন। এসে হাঁপাতে হাঁপাতে তারপর আয়া মাসিকে বললেন সব ঘটনা। আয়া মাসি শুনে খুব রেগে গেলেন যে আপনাকে আমি বারবার বলেছি আপনি প্রেগনেন্ট মহিলা, তার উপরে রাতের বেলা হসপিটালে আপনি একা একা ওই জায়গায় যাবেন না, আপনি কেন একা একা গেলেন? এতদিনের পুরনো হসপিটাল, কত কিছুই থাকতে পারে আর আছেও, এজন্যই আমি আপনাকে বারবার সতর্ক করেছি, আপনি তাও কেন গেলেন? তো এই ছিল একটা কাহিনী রাসেল ভাই। আর আন্টির সাথে আরো অনেকগুলো ডিফারেন্ট স্টোরিজ আছে। আরেকটা হচ্ছে আন্টির ছোটবেলার কাহিনী। ছোটবেলা বলতে আন্টির বয়স তখন তরুণী আর কি, উনি 17-18 বছরের তরুণী। তো আন্টির যে বাবা ছিলেন ওনার একটা শখ ছিল, যে শখ বা অভ্যেস বলেন, যে সবসময় উনি রাত্রে 2টা-3টার দিকে ঘুম থেকে উঠে চা বানিয়ে খেতেন। তা আন্টি যেহেতু বাবার অনেক আদরের মেয়ে ছিলেন, তো উনিও তখন 2টা-3টায় রাত বাবার সাথে উঠে যেতেন, উঠে বাবাকে হেল্প করতেন চা বানানোতে, আর উনিও বাবার সাথে চা খেতেন। তো একদিন হয়েছে কি, উনি উঠেছেন বাবার সাথে, তো চা বানানো হয়ে গেছে, তো উনি আন্টি চিনি আনতে গেছেন চায়ের জন্য কিচেন থেকে। চিনি নিয়ে আসার সময় ওনার হাত থেকে চিনিটা পড়ে গেছে যখন, তো আন্টির বাবা বললেন যে এটা যেহেতু পড়ে গেছে মা, তুমি এটা আর ইউজ করার দরকার নেই, তুমি এটা ফেলে দিয়ে আসো। তো ওনাদের বাড়ি যেহেতু ছিল সেন্ট্রাল কলকাতায়, তো আগের দিনের যে বনেদি বাড়িগুলো থাকে না, তো ওগুলো বাড়ির সামনে বেশ কিছুটা জায়গা থাকে, বাউন্ডারির ভেতরে উঠোন টাইপের থাকে, আর উঠোনের একটা কর্নারে থাকে জঞ্জাল ফেলার জায়গা। তো আন্টি চিনিটা উঠিয়ে নিয়ে একটা ইয়েতে ওই জঞ্জাল ফেলার জায়গার দিকে বেরোতে যাচ্ছেন, বাসা থেকে বেরোয় ওই জঞ্জাল ফেলার জায়গায় চিনিটা ফেলে দিয়ে আসবেন। তো উনি যখন বেরোতে যাচ্ছেন দরজার সামনে, হঠাৎ করে দেখলেন যে একটা ছোট বিড়ালের বাচ্চা। তো উনি বিড়ালের বাচ্চাটাকে দেখে বললেন যে যা হিসেশ্বর। তো এটা শুনে আবার আন্টির বাবাও চলে আসছেন। এসে উনিও যখন দেখলেন বিড়ালের বাচ্চাটা, উনি রেগে গেলেন। এটার পিছনে একটা কারণ ছিল। কারণটা হচ্ছে আন্টির বাবা সবসময় বেড়াল পুষতেন ছোটবেলা থেকে। তো ওনার অনেকগুলো বেড়াল ছিল, আবার ওনার পাখি ছিল অনেক, উনি মানে পশু পাখি এগুলো পোষার শখ ছিল। তো ওনার পাখিও ছিল, বেড়াল ছিল। তো একবার ওনার একটা বেড়াল ওনার একটা পাখির ঘাড় মটকে দিয়েছিল। তো এরপর থেকে রাগে উনি ওনার বাড়ির সব বেড়ালকে তাড়িয়ে দিয়েছেন, আর বেড়াল পালতেন না। তো স্বাভাবিকভাবে এই বেড়ালের বাচ্চাটাকে দেখে উনি রেগে গেলেন, বললেন যা যা সর। এই কথা বলে উনি কি করলেন, ওনার হাতে পানির মগ ছিল, উনি পানি ঢেলে দিলেন বেড়ালটার উপর। তো বেড়ালটা একটু সামনে গেল, 2 পা সামনে গেল, গিয়ে ওনার দিকে ফিরে তাকালো। তো উনি আরো রেগে গেলেন যে হ্যাঁ এত বড় সাহস, আমার দিকে ফিরে তাকাচ্ছিস আবার। তারপর উনি আরেকটু পানি এনে আবার ঢাললেন বেড়ালটার গায়ে। বেড়ালটা আবার 2 পা সামনে গেল, যে আবার ওনার দিকে ফিরে তাকালো। তো উনিও ঢালতে থাকলেন এভাবে, বেড়ালটা 2 পা করে সামনে আগাচ্ছে আর ওনার দিকে ফিরে তাকাচ্ছে। এর মধ্যে একটা ঘটনা ঘটলো, বিড়ালটা যতই আগাচ্ছে ততই সাইজে বড় হচ্ছে, যতই আগাচ্ছে ততই বড় হচ্ছে। যেতে 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 আস্তে আস্তে বিড়ালটা যখন জঞ্জালের কাছে যেয়ে পৌঁছালো, তখন বিড়ালটা একটা প্রায় 4-5 ফিট লম্বা একটা বাঘের সাইজ নিয়ে নিল, পুরো একটা বাঘের আকৃতি ধারণ করলো। এটা দেখে তো আন্টিও তখন ছিলেন সামনে, আন্টির বাবা, ওনারা বেশ ভয় পেয়ে গেলেন। তো ওনাদের কথাবার্তা শুনে আবার আন্টির মাও চলে আসছেন, উনিও দেখলেন। দেখে ওনারা সবাই ভয় পেয়ে গেলেন। তখন আন্টির মা ওনাদেরকে বলছে ঠিক আছে তোমরা তাড়াতাড়ি ঘরের ভেতরে চলে আসো, কিছু করতে হবে না। এরকম করতে করতে আস্তে আস্তে জঞ্জালটার কাছে যেয়ে বাঘটা মিলিয়ে গেল। তো এটা ছিল আন্টির আরেকটা ঘটনা। তো এটা কি ছিল বা কেন হয়েছিল এটার এক্সপ্লেনেশন আসলে নেই কারো কাছেই, কিন্তু এই ঘটনাটা আসলে আন্টির নিজের চোখে এক্সপিরিয়েন্স করা। আমি যখন শুনছিলাম, আমি হয়তো আন্টির মুখে নিজে না শুনলে, সিজা যখন আমাকে বলছিল আমি আন্টির মুখে শুনছিলাম, আন্টিও পাশ থেকে ওর কোনো ভুল হলে আন্টি কারেক্ট করে দিচ্ছিল। তো এটা যদি আমি নিজের মুখে না শুনতাম আন্টির, আমি কখনো এটা বিশ্বাস করতাম না। কিন্তু একজন নিজে এক্সপিরিয়েন্স করেছে, এরকম বয়স্ক একজন মানুষ, এটা তো আর মিথ্যে হতে পারে না। তো এই জন্য আমাকে বিশ্বাস করতে হয়েছে আর কি। তো এই ছিল কাহিনী। আন্টির আরো অনেকগুলো ঘটনা আছে, ওগুলো কোনো এক সময় পাঠাবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
ভাইয়া তো আপনি কবে থেকে রেডিও ফুর্তি শুনছেন? আগে আমি দিন-রাত 24 ঘন্টা শুনতাম, পরে বিয়া কইরা বউয়ের জ্বালায় রেডিও ফুর্তি না শুনতে পাইয়া 3 মাস পাগল ছিলাম। ফুর্তি পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। তোমাকে রিয়েলি বোঝে। ফেস ইট রেডিও মানে ফুর্তি। রেডিও ফুর্তি FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আমরা নেক্সট ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটা বিজয়ের টপ অফ দ্য আওয়ার শুনে আসি, আশা করছি ভালো লাগবে। ইন দ্য মিন টাইম আমাদের অবশ্যই লিখতে ভুলবেন না, আমাদের ফেসবুকে আমাদের ইমেইল করতে ভুলবেন না, আমাদেরকে আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকবেন আশা করব। এই 1টা বাজার সঙ্গে সঙ্গে আমরা একটা বিজয়ের সুইপার শুনবো। চলুন। রাস্তাঘাটে ফুটপাতে হকার গুলোর হাতে এই পতাকা যাচ্ছে পালা সকাল বিকেল রাতে, কিন্তু যদি একটু ভাবি একটু আকাশ ফিরে দেখি কত অশ্রু আবেগ এই পতাকা ঘিরে, কত মায়ের বুকের মাঝে আগলে রাখা কত বাবার স্বাধীন করে ঘরে ফেরার পর এক টুকরো সবুজ জমি মধ্যে খালাল, এটাই এমন big deal কি ভেবেই বেশ আমার, এক টুকরো সবুজ জমি মধ্যে খালাল, এটাই এমন big deal কি ভেবেই বেশ আমার, কত বীরাঙ্গনা কত দুর্বিষহ স্মৃতি, কত ভাইয়ের মেশিন গানে আগুন ঝরা গীতি, কত শিশুর সব হারানো সজল চোখের কোনা, এই পতাকা শরীর জুড়ে সুতোয় সুতোয় বোনা, কত মায়ের বুকের মাঝে আগলে রাখা কত বাবা স্বাধীন করে ঘরে ফেরার পর এক টুকরো সবুজ জমি মধ্যখানে লাল, বুকের ভেতর খোদাই করে রাখি চিরকাল, এক টুকরো সবুজ জমি মধ্যখানে লাল, বুকের ভেতর খোদাই করে রাখি চিরকাল, এক টুকরো সবুজ জমি মধ্যখানে লাল, বুকের ভেতর খোদাই করে রাখি চিরকাল। 1971 সালের 16 ডিসেম্বর আমরা বিজয় পেয়েছি এবং সেই জন্য অনেক মৃত্যুকে আমাদের মেনে নিতে হয়েছে, অনেক সম্ভ্রমহানি হয়েছে। প্রতিটি বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানাচ্ছি রেডিও ফুর্তির পক্ষ থেকে, ভূত FM এর পক্ষ থেকে। চলুন ঘটনায় ফিরে যাই। আমাদের এই মুহূর্তে যে ঘটনাটি পড়ব সেটা একটা ইমেইল, এবং সেই ইমেইলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যেভাবে লিখছেন আমি সেভাবেই পড়ছি, আশা করছি যে ইমেলটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। শুরুতে বলে নিই আমি গুছিয়ে লেখার মতো মানুষ না, কোনো বানান কিংবা কোনো শব্দ ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। সেই 11 সাল থেকে শুনছি আপনাদের, কিন্তু কেন যেন আজকে লেখার প্রয়োজন বোধ করলাম। আমি আরিফ শাহরিয়ার, বাংলাদেশের একটি রেপুটেড প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমার অনার্স কমপ্লিট করেছি আইন বিষয়ে এবং লন্ডনে মাস্টার্স করছি, ফলে আমার পক্ষে সশরীরে উপস্থাপন করা সম্ভব না। আমি যে ঘটনাটি শোনাবো সেটি বাংলাদেশের, আমার নিজের সাথে ঘটে যাওয়া, সময় প্রায় 5-6 মাস আগের মতো হবে। বলে রাখা ভালো যে আমার তুলা রাশি, আমি জানি না আপনারা বিশ্বাস করবেন, রাশি বিশ্বাস করেন কিনা, বাট ছেলেবেলা থেকে আমার কাছে রাশি জিনিসটা নিছক ভাওতাবাজি মনে হতো। যাই হোক, আমার তুলা রাশি
কল্যাণে আমি ছোটবেলা থেকেই কম বেশি প্যারানর্মাল ব্যাপার স্যাপারের সাথে পরিচিত ছিলাম। আমার পরিবারের প্রায় সবাই একটু ইসলামিক মাইন্ডের, যার ফলে এই সব জিন ভূত সম্পর্কে আমাদের সবারই ধারণা ছিল। যাই হোক, ঘটনায় আসি। আমার গ্র্যাজুয়েশন শেষ করার পরে জুন কি জুলাইয়ের দিকে আমি আমার 4 জন ইউনিভার্সিটি ফ্রেন্ড ঠিক করি যে আমরা মানে পুরো বাংলাদেশ ট্যুরে যাব। কাকতালীয় ভাবে আমার 4 জন ফ্রেন্ডের বাসাই ছিল ফেনীতে। তার মধ্যে একজনের নাম আশফাক। তো আমরা সবাই ডিসাইড করলাম যে আশফাকের বাসায় থাকবো এবং সেখান থেকেই আমরা পুরো চট্টগ্রাম ঘুরব। এতে আমাদের হোটেলে থাকার খরচটা সেভ হবে। বলে রাখা ভালো, আশফাক এবং বাবা ঢাকায় অনেক মানে ভালো বিজনেসম্যান, ফলে তার পুরো ফ্যামিলি পুরান ঢাকায় থাকে, যার কারণে ফেনী এবং বাংলো বাড়িতে কেউ ছিল না, শুধুমাত্র একজন কেয়ারটেকার এবং তাদের ফ্যামিলি নিয়েই তিনি সেই বাসায় দেখাশোনা করতেন। বাড়িটির লোকেশন ফেনী শহর থেকে ভেতরে সীমান্ত এলাকা পরশুরামে। বাড়ি থেকে রাতের বেলায় ভারত সীমান্ত স্পষ্ট দেখা যায়, ভারত বাংলাদেশ সীমান্ত স্পষ্ট দেখা যায়। সেই এলাকায় খুব কম পাকা বাড়ি থাকায় মাগরিবের আজানের সময় রীতিমতো পিন ড্রপ সাইলেন্স চারিদিকে মানে একদম বিরাজ করে। আমরা 2 জন আমাদের প্ল্যানের একদিন আগেই সেই বাসায় যাই। বাকি 2 জনের ঢাকা থেকে একদিন পরে আসার কথা ছিল। বলে রাখা ভালো, বাসাটি 3 বিঘা জমির ওপরে বানানো এবং ডুপ্লেক্স। আমরা যেই দেখলাম কেয়ারটেকার কাকার কাছে ছেলে আমাদের জন্য দোতলায় আলাদা রুম গুছিয়ে রেখেছে এবং পাশের হোটেল থেকে লোক আসছে আমরা কি খাবো শুনতে। আমি যে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম, বাট একটি জিনিস খেয়াল করলাম, এত আলিশান একটি বাথরুম বাট কোনো আয়না নেই। আমি একটু খুঁতখুঁতে স্বভাবের, আমার কাছে ব্যাপারটা খুব বিরক্ত লাগলো, কিন্তু আজব ব্যাপার হলো বাথরুম না, পুরো বাসায় কোথাও আমি কোনো আয়না পেলাম না। অনেক টায়ার্ড থাকার কারণে ব্যাপারটা আর ভেবে ওঠেনি। নিজের ব্যাগের ছোট আয়না দিয়েই কাজ চালিয়ে নিলাম। 7টার সময় হোটেল থেকে আমাদের খাবার নিয়ে এলো কেয়ারটেকার সাহেব এবং তার ছেলে। আবার খেতে খেতে সবাই মিলে গল্প করার সময় এক ফাঁকে কিচেনের দরজার উপরের কোনায় একটা বড় মাছ দেখতে পেলাম। অনেক বড়, বলতে গেলে 6-7 ফিট হবে, এবং মাছটি লম্বালম্বি ভাবে দরজার কোনায় ওপরে দাঁড়িয়ে আছে। মাছটি দেখে আমাদের দেখা টিপিক্যাল কোনো মাছ মনে হলো না, অনেকটা রূপচাঁদা মাছ, কিন্তু শরীরটা ছোপ ছোপ ডোরা কাটা। বাসায় নতুন হওয়ার কারণে আমি ভাবলাম এটা হয়তো কোনো শোপিস টোপিস হবে। আমি আশফাককে ডাকতে যেই দেখলাম মাছটি নিচে পড়ে গেল। এইটা দেখে আমি প্রচুর ভয় পেলাম। আমার সামনে থাকা প্লেট রীতিমতো পড়ে গেল নিচে। সবাই অবাক হলো। কি আমি প্যানিক করতে করতে সবাইকে বললাম, বাট খেয়াল করলাম কেয়ারটেকার চাচা আমার কথায় একটু ইতস্তত হলেন না। উল্টো তিনি বললেন, মনে হয় বাঁধনগুলো আবার লাগাতে হবে। এই কথার মানে আমি তখনও বুঝে উঠতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে তিনটি আলাদা আলাদা রুমে ঘুমাতে যাই। বলে রাখি, আমার স্মোক করার অভ্যাস থাকায় ব্যালকনিটাওয়ালা রুমটাতে আমি যাই। ভোর 3টা কিংবা 3:30 দিকে আমার ঘুম ভেঙে যায়, কোনো শব্দে না। আমি লাইট অন করলাম, দেখলাম পুরো ভিজে আছে এবং ফ্যান ফুল স্পিডে দেয়া। আমি উঠে বসেই খেয়াল করলাম আমার গা এবং বিছানা জুড়ে ভেজা। আমার ঘুম কাটিয়ে সেন্স আসার পর আমি বুঝতে পারলাম এগুলো পানি কিংবা ঘাম না, এগুলো গোলাপ জল। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখলাম খাটের নিচ থেকে একটা সাদা বিড়ালের মতো কিছু দেখতে, পুরোপুরি বিড়ালও না, একটা প্রাণী চলে গেল আমার খাটের নিচের দিকে। আমি এইটা দেখে এত ভয় পাই যে চিৎকার করে পাশের রুমে চলে যাই, কিন্তু কাউকে না পেয়ে আমি নিচতলায় যেতে যেতে সেন্সলেস হয়ে যাই। সকালে জ্ঞান ফিরলে আশফাক প্রথমেই আমাকে বলে, কোনো কিছু জিজ্ঞেস না করি, তোর কাপড়ের ব্যাগ কোথায়? আমি একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করি। ও আমাকে বলে, সত্যি করে বলতো তুই তোর কোন আয়না এনেছিস আজকে? আমি বিরক্ত হয়ে বলি, ভাই আমার জীবন যায় আর তুই আছিস আয়না নিয়ে। আশফাক আমাকে শুধু একটা কথাই বলে, শুধু তোর না, আমাদের সবার জীবন যায়, তাড়াতাড়ি আয়নাটা নিয়ে নিচে আয়। আমি উঠে নিচে যেতেই দেখি কয়েকজন হুজুর আর এতিম বাচ্চা। দেখে মনে হচ্ছে বাসায় মিলাদ। আমি আয়না নিয়ে যেতেই আমার কাছ থেকে হুজুর ছো মেরে আয়নাটা নিয়ে নেন। তারপর সেটি
হ্রদে ধোয়া পানিতে ফেলে একটা কয়লা দিয়ে ভেঙে গেলে আচ্ছা, একটি কয়লা দিয়ে ভেঙে গেল বা কিছু একটা লিখেছেন উনি। আমি খুব বিরক্ত হয়ে আশফাককে বললাম, কি হচ্ছে? ও আমাকে বলে, ঢাকায় যাওয়ার পথে সব বলবো। আমি যেন 1 ঘন্টার মধ্যে রেডি হই। পরবর্তীতে ঢাকায় যাওয়ার পথে আমি যে সব শুনলাম তাতে আমার রীতিমতো আটকে উঠার পালা। প্রথমত, এই জায়গায় মোগল আমলে অনেক মানুষকে মারা হয়েছিল। পরবর্তী তাদের দাদারা এই জায়গার বাড়ি বানাতে চাইলে যেই কাজটা শুরু করত কোনো না কোনো ভাবে বাধার শিকার হতো। আশফাকের বাবা 2009 সালে এই বাড়িটি বানায়। এই বাড়িতে ওঠার ঠিক 13 দিন পর তার দাদি মারা যান এবং আরো আশ্চর্যের ব্যাপার, তার ঠিক 13 ঘন্টা পর তার নানা স্ট্রোক করে মারা যান। এরপরে তার মামা খালারা ওই বাসায় অনেক সমস্যা ফেস করতেন এবং এক পর্যায়ে তারা কুষ্টিয়া থেকে বড় হুজুর আনেন। হুজুর বলেন যে সেই বাসায় 88,000 জিন বাস করে এবং তিনি আরো বলেন যে এই জিন এই বাসার মধ্যেই অন্য মাত্রায় বা ডাইমেনশনে বাস করে, ফলে তাদের কোনোভাবেই তাড়ানো সম্ভব না। হুজুর আরো বলেন যে বাসার সকল জিনিস যেগুলো প্রতিফলন করে সেগুলো সরাতে হবে, অর্থাৎ বাসায় এমন কোনো জিনিস রাখা যাবে না যেগুলো নিজের চেহারা দেখা যায় কিংবা আলোক শিখা প্রতিফলন করে, কারণ এই সব জিনিস নাকি তাদের ডাইমেনশনে সাথে আমাদের ডাইমেনশনের সংযোগ তৈরি করে দেয়। আমি আয়না নিয়ে যাবার ফলে আমার আয়না দিয়ে সেই সব জিন পুনরায় আবার আমাদের ডাইমেনশনে আসার রাস্তা পায়, যার ফলে ওই দিন বাসার বন্ধ বাঁধন খুলে গিয়ে এবং কিচেনে মাছ রূপে কাউকে দেখেছিলাম। আমি আশফাককে শেষ একটা কথা বলেছিলাম যে তাহলে কেয়ারটেকার কাকা বাসায় কিভাবে থাকে। আমাকে আশফাক বলেছিল তা মনে হয় এখনো আমার শরীরে কাটা দিয়ে ওঠে। ও বলল যে বাসায় কোনো কেয়ারটেকার থাকে না, যিনি ছিল তিনি 1 বছর আগে এই বাসায় মারা গেছেন সাপের কামড়ে। তার ফ্যামিলি এখন ঢাকায় আশফাকদের বাসায় থাকে আর তার ছেলে ফেনী শহরে সিএনজি চালায়। আমি জানি না এটি ভয়ের কিনা, বাট আমার কাছে অনেকটা আনসলভড মিস্ট্রি। আমার জীবনে অনেক ঘটনা আছে, একদিন সময় করে ভয়েস মেইলে দিব। আমার জন্য দোয়া করবেন। ভূত এফএম এর জন্য শুভকামনা। আরিফ শাহরিয়ার লিখেছেন লন্ডন থেকে। অলরাইট, সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ইমেইলের জন্য। আমরা যেটা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসবো এবং আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এডিট এফএম। খুব ছোট্ট বিরতি কিন্তু, এন্ড ডু ফুর্তি। পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। তোমাকে রিয়েলি বোঝে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি, যেমন শস্য করেছি চাষ। বিজয়ের মাসের শুভেচ্ছা সবাইকে। ভূত এফএম। The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। অফকোর্স, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুর্তি এফএম। আমরা চলে যাব সরাসরি আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, ধন্যবাদ রাসেল ভাই। You're most welcome. রাজীব, এসেছি গাজীপুর থেকে, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। জি। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এটি আমার সংগ্রহ করা একটি ঘটনা। এটি গাজীপুরের একটি ঘটনা, আর যার সাথে আসলে ঘটনাটি ঘটে তিনি একজন বাঁশি বাদক এবং তিনি খুব সুন্দরভাবে তিনি বাঁশি বাজান এবং বিভিন্ন টিভি প্রোগ্রামেও সে বাঁশি বাজাতেন। সো এই ঘটনাটি তার সাথে ঘটে 1983 সালের দিকে। সো তখন আমরা জানি যে স্বাভাবিকভাবে গাজীপুরের যে এখন যে ক্রাউডেড যে ব্যাপারটা, এটা কিন্তু ছিল না তখন। আসলে অনেক উন্মুক্ত একটা প্লেস ছিল গাজীপুর। সো আমার যে যার কাছ থেকে আমি আসলে ঘটনাটি সংগ্রহ করি, তার বাসা গাজীপুরের টঙ্গীর কোন একটি স্থানে। আমি আসলে নামটি মেনশন করছি না রাসেল ভাই। তো তার বাসায় তার দুঃসম্পর্কের একটি মামা সে তার বাসায় থাকতেন এবং সেখান থেকে সে পড়ালেখা করতেন।
সো উনি ওনার একটা বিশেষ গুণ ছিল কি, উনি অনেক সুন্দর বাঁশি বাজাতেন। জি যে অনেক অনেক সুন্দর বাঁশি বাজাতেন, এবং সে দিনের বেলায় আসলে বাঁশিটা বাজাতেন না, সে বাঁশি বাজাতেন রাতের বেলায়। এবং যখন সে বাঁশি বাজাতেন সে একটি নীরব কোনো একটা স্থান সে আসলে বেছে নিতেন, যেমন হাওরের পার বা বিলের পার। তো লোকটি ছিল অনেকটা শান্ত স্বভাবের এবং খুবই ভালো একজন মানুষ ছিলেন। জি তো সে সেখানে থাকে, তাদের বাসায় থাকে সে বেশ কয়েক বছর। তো তারপর সে হঠাৎ করে একদিন সে বিয়ে করে ফেলে। জি সে বিয়ে করে ফেলে এবং তাদের বাসায় সে চলে আসে তার বউ সহ একদম। যে তাও একটা শহর নিয়ে চলে আসে এবং তার সপ্তাহখানেক পরে সে তাদের বাসা থেকে কাপাসিয়া, গাজীপুরের একটি জায়গা, তো কাপাসিয়ায় সে ওখান থেকে চলে যায়। জি তো তারপর আমি যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করি, আসলে সে তার নামটি আসলে শেয়ার করতে বারণ করেছেন, যার কারণে আসলে আমি নামটি শেয়ার করতে পারছি না রাসেল ভাই। তো সে তার বাঁশি এর আগেও শুনেছে, তো তার হঠাৎ করে ইচ্ছা হয় যে সে বাঁশি বাজানো শিখবে। তো বাঁশি বাজানো শিখবে, তো সে আসলে কয়েকটা বাঁশি সে কিনে নিয়ে আসে এবং সে একা একা ট্রাই করে, বাট তার হচ্ছিল না। তো তারপর সে ওখানকার স্থানীয় একজন গুরুজি আছে, তো তার কাছে সে তালিম নেয়, বাট আসলে মানে ওই রকম সুর সে পাচ্ছে না আসলে যেটা সে চায়। তো সে তার মামার খোঁজ শুরু করে, সে বিভিন্ন জায়গায় খোঁজ করে এবং কাপাসিয়াতেও যায়, বাট তার এক্স্যাক্টলি যে লোকেশন যেটা সেটা সে ট্র্যাক করতে পারছিল না। আর আমরা জানি যে ওই সময়ে আসলে কমিউনিকেশন যে সিস্টেমটা এটা এতটা ডেভেলপ ছিল না আজকের মতো। তো তারপরে কেটে যায় বেশ কিছু দিন। তো অ্যাট লাস্ট সে তার অ্যাড্রেস খুঁজে পায় এবং যায়, তার সাথে দেখা করার পরে তার মামাকে সে রিকোয়েস্ট করে যে তাকে যেন বাঁশি বাজানোটা শেখানো হয়। তখন তার মামা তার এই রিকোয়েস্টটি শুনে এবং ওনার মামার যে ওয়াইফ আছে ওনার দিকে এসে একবার তাকায়। আদর করার কারণে তার রিকোয়েস্টটা আসলে ফেলতে পারে না। তো সে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি শেখাবো, সো কালকে রাতে তুমি আসো আমার সাথে। সো তারা চলে যায় কাপাসিয়ার একটি নির্জন স্থানে, ওটা একটা হাওরের মতো। তো সেখানে তারা চলে যায় এবং সেখানে ছোট একটি ডিঙি নৌকার মতো ছিল। তো তারা দুজন সেই ডিঙি নৌকার উপরে উঠার পরে তো তার মামা এক পাশে আর সে আরেক পাশে বসে। তো বসার পরে তখন তার মামা তাকে বলে, ওকে ঠিক আছে, তুমি এখন আমি যেভাবে বাঁশিটা বাজাবো তুমি আমার এই টোনগুলো নোট করার চেষ্টা করো। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে। তখন তার মামা তার বাঁশিতে সুর তুলে এবং আমাকে উনি যেভাবে বললো যে এমন সুর সে এর আগে কখনো শোনেনি, মানে এটি একটি অদ্ভুত রকমের একটি মানে বাঁশির সুর। সো সে আসলে চোখ বন্ধ করে আসলে বাঁশির সুরটা সে শুনতে থাকে এবং নোট করার চেষ্টা করে। তো কিছুক্ষণ পরে সে অনুভব করে যে জিনিসটা সেটা হচ্ছে যে তার নৌকায়, মানে আমরা তো জানি যে নৌকা যদি পানির উপরে থাকে রাসেল ভাই সেটা কিন্তু দোল খায়, তার নৌকাটা কোনো দোল খাচ্ছে না। সো দোল খাচ্ছে না, সে এটা ফিল করে সে তার চোখটা খুলে। যখনই সে তার চোখ খুলে সে দেখতে পারে যে তার যে মামা অপোজিট সাইডে যে সে বাঁশি বাজাচ্ছিল ঠিক তার ওপরে অনেকগুলা আলোর বিন্দু, আমরা জানি যে এলইডি লাইটের মতো অনেকগুলো আলো, এবং সেগুলো আপনার হইতেছে ওয়েভিং করতেছে ঢেউয়ের মতো। সো যখন সে এই জিনিসটা দেখার পর সে তার উপরের দিকে তাকায়, তার মাথার উপরে তাকায় এবং দেখে সেম জিনিসটা তার মাথার উপরে, এবং সে প্রচন্ড ভয় পায়। প্রচন্ড ভয় পাওয়ার পরে সে একটা চিৎকার দেয় ওখানে। তো সে যখন ওখানে চিৎকার দেয়, তো সাথে সাথে ওই লাইটগুলো সবগুলো আকাশের দিকে উড়ে যেতে থাকে এবং তারা যে নৌকাটার উপরে আসলে বসেছিল সে নৌকাটা সজোরে পড়ে যায় পানির মধ্যে। এবং সে আমি যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছি সে মাথায় আঘাত পায়, নৌকার যে সাইড আছে সেখানে তার মাথায় বাড়ি লাগে এবং সে আঘাত পায়। তো তারপর তার যে মামা আছে তার মামা সজোরে বলে উঠে যে তোমাদের অনেকবার আমি বলেছিলাম যে আমার সাথে যদি কেউ আসে এভাবে কখনো তোমরা সামনে আসবে না আর এভাবে তোমরা ডিস্টার্ব করবে না, তো তারপরেও তোমরা শুনলে না। তো সে অনেকটা মানে রাগান্বিত ভাবে সে কথা বলে। তো তারপর তারা চলে যায় বাসায়। তারপর চলে যাওয়ার পর তার ভাগ্নেকে সে বলে যে
যে আজকে যে ঘটনাটা ঘটলো এটা তুমি আসলে কারোর সাথে শেয়ার করো না, আর তুমি আমার কাছ থেকে শেখার দরকার নাই, তুমি ভয় পাবা। তো তুমি বেটার তুমি অন্য কারোর কাছ থেকে তুমি বাঁশি বাজানো শেখাটা কমপ্লিট করো। কিন্তু আমি যার কথা বলছি যে উনি নাসরবান্দা ছিলেন, উনি বললেন যে না, যাই হোক আমি এটা দেখে ছাড়বো, আর আপনার কাছ থেকে আমি শিখবো। তো তারপর মানে উনি কোনোভাবে তাকে ছাড়লেন না। তারপরে তার মামা তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি আগে সুস্থ হও, তারপর এটা দেখা যাবে। তো তারপরে 2 দিন পার হয়। 2 দিন পার হওয়ার পরে তারা বলে যে ঠিক আছে, ওই দিন যখন এই ঘটনাটা ঘটছে ওই পানির উপরে নৌকার মধ্যে, তো আমরা ওদিকে আর যাবো না, আমরা ডাঙায় কোথাও আজকে প্র্যাকটিস করব। তো তারপর তারা চলে যায় আর একটি মানে শুকনা জায়গা, একটি মাঠের মতো, খোলা মাঠের মতো, সেখানে আপনার মানে খুব এই যে বালির মতো আর কি, মানে চারপাশে ঘাস, বাট ওই জায়গাটা বালির মতো, বাট আপনার একটু শুকনা টাইপের, অনেক সুন্দর একটা জায়গা, কার্পেটের মতো। তো সেখানে তারা বসার পরে তার মামা আবার বাঁশিতে সুর তুলে। যখন তার মামা বাঁশিতে সুর তুলে তার কিছুক্ষণ পর সে দেখতে পায় যে তাদের যে প্লেস, সেই প্লেস থেকে প্রায় 20 থেকে 30 ফিট দূরে মানে একটা মিররের মতো হলো সেখানে, এবং সেখান থেকে একটি মেয়ে ওই মিরর ওখান থেকে বের হয়ে আসলো, এবং তার পরনে ছিল, সে বলল যে তার পরনে ছিল গোলাপি রঙের একটি জামা, আর তার শরীর থেকে মানে ওই অনেক আলোর বিচ্ছুরণ ঘটছে। তো এর মধ্যে একটা অবাক করা একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে সে বলল যে মেয়েটি ওখান থেকে বের হয়ে আসলো, হ্যাঁ, সেই মেয়েটির চেহারার সাথে তার মামার যে ওয়াইফ তার চেহারার অনেকটাই মিল। সো মেয়েটি যখন বের হয়ে আসলো এবং একটু কাছে আসছে, তখনই তার মামা মানে তার বাঁশির সুর থামিয়ে দিয়ে বলল যে তোমাকে না বলেছি যে তুমি এভাবে আসবে না, আর যদি তোমার বাঁশি শুনতেই হয় সেটা তুমি দূরে গিয়ে শুনো। সো তারপর ওই দিন এভাবে গেল, তারা আবার বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পরে তার মামা তাকে বলে যে আসলে আমি চেষ্টা করেছিলাম যে তোমাকে শেখানোর জন্য, মনে হয় হবে না। তো আর এখানে যে ব্যাপারগুলো ঘটলো সেগুলো আসলে তুমি আসলে কারোর সাথে শেয়ার করো না, আমি জীবিত থাকা অবস্থায় তুমি কারোর সাথে শেয়ার করো না। তারপরেও সে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বেসিক কিছু টোন আমাকে শেখান, যেগুলো দিয়ে আমি মানে পরবর্তীতে একজন শিল্পী হতে পারি আর কি। তো সে তারপরেও সে তার মামার কাছে কিছুদিন থাকে এবং কিছু শিখে, তার মামার কাছে কিছু নোট করে। বাট সে যে জিনিসটা বললো যে এখনো সে তার মামার মতো পারফরমেন্স করতে পারে নাই, এবং সে বলে যে আমি আমার মামার 10% আমি যাইতে পারিনি। এই ছিল রাসেল ভাই আমার প্রথম ঘটনা। সো ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আপনার ঘটনা যাব। আশা করছি যে তার ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। জি, আমি তুষার, এসেছি মিরপুর 1 থেকে। জি, তো আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তো এইটা 2013 সালের একটা ঘটনা, যেটা আমার সাথে ঘটে আমার গ্রামের বাসায়। আমার গ্রামের বাসা গাইবান্ধা জেলায় সাগাটা থানায়। তো ওইখানে আমি 2013 সালে আমাদের গ্রামের বাসাটা একটু বর্ণনা দিয়ে দিই। তখন আমাদের গ্রামের বাসায় একটা সামনে ছোট্ট একটা নদী ছিল, নদীটার নাম আলাই নদী। তো ওই নদীর কারণে আর কি পারাপারের কোনো ব্রিজ ছিল না নদীতে। শীতকালে নদীতে পানি খুব কম থাকতো, এই জন্য আমরা অনেক সময় পানি কম থাকলে শীতকালে নদী পার হয়ে ওখান থেকে গ্রাম থেকে বাজারে যেতাম, কারণ ওই রাস্তাটা শর্টকাট হইতো। আর একটা রাস্তা ছিল ওইটা একটু ঘুরে হইতো, জন্য সবাই নদী পার হয়েই যাতায়াত করতো। তো এই রাস্তাটাতে আমাদের গ্রাম থেকে বাজার পর্যন্ত এই ভিতরে কোনো বাড়ি ছিল না। এক পাশে ছিল নদী রাস্তার এবং অন্য পাশে ছিল ধানের ক্ষেত। তো এবং বাজার এবং আমাদের বাড়ির মাঝামাঝি অবস্থায় একটা অনেক পুরাতন একটা কবরস্থান ছিল, যেটা মোল্লেভিটা নামে পরিচিত, অনেকেই চিনবেন আমাদের এলাকার। তো এই নামকরণটার কারণ হচ্ছে যে গ্রামে অনেক আগে যে মোড়লরা ছিল তাদের ওখানে কবর দেওয়া হইতো, যদিও পরবর্তীতে আর কবর দেওয়া হয়নি, কিন্তু ওখানকার নদীর ভাঙনে কবর স্থানের অর্ধেকটা নদী ভাঙনের মধ্যে চলে গেছে। তো এর আগে 3-4 দিন আগে একটা ছেলে বিষ খেয়ে আত্মহত্যা করছিল এবং তাকে ওখানে কবর দেওয়া হয়। ওখানে বিশাল একটা গাছ ছিল, সেই গাছের নিচে ওখানে কবর দেওয়া হয় রাস্তার সাথে। তো আমাদের নানির বাসা ছিল বাজার থেকে আরো 2 কিলোমিটার দূরে। তো ওখানে
সবাইকে আমাদের পরিবারে ইনভাইট করার কারণে সবাই চলে যায়, আমি একা থেকে যাই বাড়িতে। তো আমি সন্ধ্যার সময় ঠিক মাগরিবের আজানের পরে নানির বাড়ির উদ্দেশ্যে আমার গ্রাম থেকে বের হই। তো আমি তখন শীতকাল, মোটামুটি শীত পড়া অবস্থা, তো নদীতে পানি কম, আমি নদী পার হয়ে ওই রাস্তা দিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিই। তো আমি যখন যাচ্ছিলাম তখন হালকা একটু অন্ধকার হয়ে গেছিল। তো আমি ওই কবরস্থানটাতে যখন যাই, তো যাওয়ার পরে আমি রাস্তাটা যখন পার হচ্ছিলাম তখন কবরস্থান থেকে অনেক আগরবাতির গন্ধ ছড়াচ্ছিল। তো আমি ভাবলাম যে হয়তো 2-3 দিন আগে একটা নতুন কবর দেওয়া হয়েছে, এই কারণে হয়তো আগরবাতির গন্ধটা এত প্রকট এখানে। তো আমি বিষয়টা সাধারণভাবে নিয়েই রাস্তা দিয়ে হাঁটছিলাম। তো হাঁটার এক পর্যায়ে আমি যখন ওই কবরস্থানটা থেকে, মানে কবরটা থেকে প্রায় 10-12 হাত সামনে চলে গেছি, এমন অবস্থায় মনে হচ্ছে যে আমার পিছনে কেউ একজন হাঁটছিল, মানে এরকম একটা অনুভব করতেছিলাম আমি। তো আমি তখন চিন্তা করলাম যে আমার গ্রামের বাড়ি থেকে অনেকেই হয়তো দেখা যাচ্ছে বাজারে যাবে। তো আমি পিছনে ফিরে তাকাইলাম যে দেখি চেনা কেউ বাজারে যাচ্ছে কিনা। তো আমি যখন পিছনের দিকে তাকাই তখন যেহেতু হালকা অন্ধকার ছিল, তার মধ্যে দেখতে পাচ্ছিলাম যে 4 জন লোক একটা লাশ বহনকারী যে খাটিয়াটা থাকে কাঠের, সেই খাটিয়াটা নিয়ে আমার পিছনে হাঁটতেছিল। তো আমি তখন চিন্তা করলাম যে আসলে যদি কেউ মারা যায় গ্রামে তাহলে তো আমার জানার কথা, কিন্তু আমি তো এটা মানে জানি না। এবং সবচেয়ে অবাক করার বিষয় যে তারা লাশটা নিয়ে কবরস্থানটা পার হয়ে চলে আসতেছে। তারপরে আমি ভাবলাম যে আমি যখন কবরস্থানটা পার হয়ে আসি তখন তো ওখানে কোনো নতুন কবর খোঁড়া দেখিনি। তো আমি একটু সামনের দিকে যখন হাঁটতেছিলাম তখন দেখলাম যে তারা অলরেডি কবরস্থানটা পার হয়ে আমার অনেকটা কাছে চলে আসছে। তো কাছে চলে আসার পরে এমন একটা অবস্থা হয় যে তারা আমার গায়ের উপর দিয়ে লাশটা নিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি হয়। তো আমি রাস্তার পাশে দাঁড়াই। তো দাঁড়ানোর পরে ওনারা আমার সোজায় বাম পাশে থাকে, আমি ডান পাশে হাঁটতেছিলাম। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল কে মারা গেছে, কিন্তু তারা কেউ আমার দিকে তাকালো না এবং কোনো কথাও বললো না। তারা 4 জন শুধু সোজা সামনের দিকে দেখতেছে এবং হাঁটতেছে। আমি তখন ভালোভাবে খেয়াল করলাম যে খাটিয়ার উপরে যে লাশটা আছে সেই লাশটার হচ্ছে মুখটা বের করা, মানে কাফন, পুরাটাই কাফন করা, বাট মুখের জায়গাটা খোলা, এবং মুখে মনে হচ্ছে যে অনেকগুলো ধারালো ছোরা দিয়ে যদি কাটা হয় যেমন একটা অবস্থা হবে সেই রকম, এবং সেগুলো থেকে রক্ত ঝরছে এবং সেই রক্তটা আস্তে আস্তে রাস্তায় পড়ছে খাটিয়া থেকে। তো তারা আমার সামনে চলে গেল, আমি তখন তাদের পিছনে, তারা আমার সামনে হাঁটতেছে, আমি তাদের পিছনে হাঁটতেছি, এবং লোকগুলোকে আমি কখনো মানে চিনি না যে কোথায়, বা আগে কখনো দেখিনি লোকগুলোকে। তো আমি পরে জিনিসটা খেয়াল করলাম যে আসলে দেখি তো যে রক্তগুলো যে পড়তেছে এগুলোর কি রাস্তায় কোনো দাগ আছে কি। তো আমি তখন রাস্তায় দেখলাম যে হ্যাঁ, রক্তগুলো যে পড়তেছে সেই রক্তের দাগগুলো তখনও রাস্তায় আছে। তো আমি চিন্তা করলাম যে অনেক সময় লাশ এইভাবে নিয়ে যাওয়া হয় গ্রাম থেকে গ্রামে, কিন্তু মৃত মানুষ থেকে তো রক্ত এইভাবে বের হওয়ার কোনো কথা না। তো আমার কাছে ফোন ছিল, আমি ফোন বের করলাম, যে ভাবলাম নানির বাসায় ফোন দিই যে কেউ এসে আমাকে নিয়ে যায়। কিন্তু আমি যখন ফোন বের করলাম তখন ফোনটা একদম অফ ছিল। তো তারপরে আমি অনেক চেষ্টা করলাম ফোনটা অন করার জন্য, কিন্তু ফোনটা অন হচ্ছিল না। এই প্রচন্ড শীতের মধ্যে আমি অনেক ঘামতেছিলাম। যাই হোক, আমরা ওইভাবেই হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে এর মধ্যে ওনারা কোনো কথা বলেনি কারোর সাথে, পিছনেও তাকায়নি, ওনারাও হাঁটতেছে, আমিও ওনাদের পিছনে পিছনে হাঁটতেছি। তো একটা পর্যায়ে যখন আমরা লোকালয়ের কাছে, মানে বাজারের কাছে চলে আসি, তখন হঠাৎ করে আমার সামনে থেকে পুরো জিনিসটাই আর কি, সরি রাসেল ভাই, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। আরেকবার বলেন, কোনো সমস্যা নেই। জি। আমরা যখন একটু দূরে যাই, যাওয়ার পরে দেখি যে খাটিয়ার মধ্যে থেকে যে লাশটা ছিল সেই লাশটা খাটিয়ার মধ্যে আস্তে আস্তে উঠে বসে, এবং উঠে বসে সে আমার দিকে সোজা তাকায়, এবং তার চোখগুলো ছিল একদম রক্তবর্ণের মতো লাল, আর হচ্ছে সেই অবস্থাতে তার গাল দিয়ে হচ্ছে রক্তগুলো বের হয়ে পড়তেছিল। তো এরপরে আর কি লোকালয়ের কাছে আসার সাথে সাথেই তারা আমার সামনে থেকে একদম মিলিয়ে যায়। তো আমি বাজারে আসার পরে বাসায় মানে নিজে ফোন বের করে দেখি ফোনটা অন আছে। তো আমি বাসায় ফোন দেই, দিয়ে আমাকে বলি নিয়ে যাওয়ার জন্য। তো আমাকে যখন বাসায় নিয়ে যাওয়া হয়, তো তখন আমি সবার সাথে এই ঘটনাটা শেয়ার করি যে আজকে আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে। তো তখন আম্মু আমাকে বলে যে ওনার যখন নতুন বিয়ে হয়, বিয়ের পরে উনি জিন দ্বারা পজেসড হয়েছিলেন একবার। তো
আমার দাদা অবশ্য জিন চালাইতে পারতেন, তো তিনি আম্মুকে ওই জিন থেকে মুক্ত করেন, কিন্তু এতদিন আম্মু আর কখনো ওনাকে দেখেনি, মানে ওই জিনটাকে। আম্মুর যে জিনিসটা হয়তো ওনাকে যখন জিনে পজেস্ট করতো তখন উনি দেখতেন যে নদী দিয়ে একটা লাশ ভেসে যাচ্ছে এবং লাশটার ওই মুখটা বের করা এবং সেই মুখ থেকে রক্ত পড়তেছে, এরকম একটা জিনিস দেখতেন। অথবা কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন দেখতেন রাস্তার পাশে কাফন করা ওই লাশটা এবং মুখ থেকে রক্ত পড়তেছে। সেটা শুধু আম্মুই দেখতেন, আর কেউ দেখতেন না। তো আমি আগে এই ঘটনাটা জানতাম না। আমি শেয়ার করার পরে আম্মু আমাকে বলে যে হ্যাঁ আমার সাথে এরকম ঘটনা ছিল, আমার এটা কখনো বলা হয়নি কাউ। তো এরপরে আর কি আমি প্রচন্ড ভয় পাই এই ব্যাপারটা নিয়ে, আমাকে বাড়ি থেকে বেরোনো নিষেধ করে দেয়। তো এর কিছুদিন পরে, প্রায় 15-20 দিন পরে, আমি আমার কাজিনদের সাথে বাজারে যাই। তো বাজার থেকে আবার আস্তে আস্তে রাত 11টার মতো বেজে যায়। তো আমরা যখন 3 জন ছিলাম একসাথে আসতেছিলাম, তো ওখানে আরো একটা পুরাতন কবরস্থান ছিল নানির বাসায়। তো ওই জঙ্গল টাইপের ছিল, অনেক বাঁশঝাড় ছিল, ওর ভিতর দিয়ে যখন আমরা আসতেছিলাম হঠাৎ আমার ছোট একটা মামাতো ভাই ছিল, ও বলতেছিল যে ভাইয়া দেখো আমাদের পিছনে কেউ একজন হাঁটতেছে। তো আমরা 3 জনই একসাথে পিছনের দিকে তাকাই এবং দেখি যে একটা লোক হাঁটতেছে আমাদের পিছন পিছন। তার পুরো শরীরটা কালো একটা চাদর দিয়ে ঢাকা এবং তার পাশে একটা বড় একটা কুকুর ছিল। কুকুরটাও কালো কালারের ছিল, পুরা কালো কালারের। তো এখন আমি প্রথমে চিন্তা করলাম যে গ্রামের কেউ হবে হয়তো। তো আমি ওনাকে ডাক দিলাম যে কে আপনি, এত রাতে কি করেন এখানে? তো উনি আমার কথা না শুনে, মানে শোনার পরেই উনি ওই কবরস্থানের ভিতরের দিকে হাঁটা শুরু করলো, বাঁশঝাড়ের ভিতর দিয়ে। তো আমি চিন্তা করলাম কি ব্যাপার, আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম যে কে। সে আবার আমাদের কথা শুনে কবরস্থানের ওই দিকে যাচ্ছে কেন, জঙ্গলের দিকে। তো আমরা 3 জনও তখন কি করলাম, ওই লোকটার পিছনে হাঁটা শুরু করলাম। তো ওই লোকটার পিছনে যখন হাঁটা শুরু করলাম, কিছু দূর যাওয়ার পরে আমরা কবরস্থানের যখন পুরোপুরি ভিতরে ঢুকে গেলাম, বাজারের ভিতরে, তো সামনে একটা অনেক মজা পুকুর ছিল, একটা বিশাল বড়। তো ওখান থেকে আর পার হওয়ার কোনো রাস্তা নেই। যদি ওই লোকটাকে আবার ফিরে আসতে হয় তাহলে আমরা যে পথে গেছি আবার ওই পথ দিয়ে তাকে ফিরতে হবে। কিন্তু আমরা যখন ওই মজা পুকুরটার সামনে গেলাম তখন দেখলাম যে না, ওই লোকটাও নেই, ওখানে কোনো কুকুরের অস্তিত্ব নেই, কিছুই নেই ওখানে। তো আমার কাজিনরা এটা দেখার পরে আর কি বেশ ভয় পেল। তো আমিও একবার এই ঘটনাটা ঘটার পরেও আমিও বেশ ভয় পেলাম যে আসলে কি হচ্ছে আমার সাথে আজকে আবার এতদিন পরে। তো আমি আবার ওদের সাথে ঘুরে বাসায় চলে আসি। এরপরে কিছুদিন পরে আবার আমি আমার কাজিনের সঙ্গে এক জায়গা থেকে আসতেছিলাম, তখন বাইকে ছিলাম, তখনও রাত প্রায় 11টা-12টা এরকম একটা সময় ছিল, মধ্যরাতের দিকে। তো আমার কাজিন আমাকে বলতেছিল যে আচ্ছা আমরা কি একই রাস্তায় বারবার বাইক চালাচ্ছি নাকি? তো আমি বললাম যে না ভাই, আমরা তো একই রাস্তায় বাইক চালাচ্ছি না। তো বলতেছে আচ্ছা দেখ তো, বাম পাশে একটা লোককে আমি মনে হচ্ছে যে 5 মিনিট পর পর লোকটাকে আমি ক্রস করে যাচ্ছি। তো আমি বাম পাশে যখন তাকালাম দেখলাম যে প্রথমবার আমরা আমি যে লোকটাকে দেখেছিলাম কালো কুকুর সহ সেই লোকটা। তো আমরা আবার 5-6 মিনিট পরে আবার দেখতেছি যে রাস্তার বাম পাশে আবার ওই লোকটা দাঁড়ায় আছে কুকুর সহ। তো আমি তখন ভাইয়াকে কিছু বলিনি। তো আমরা বাড়িতে আসার পরে আমি আব্বু আম্মুকে আবার ঘটনাটা শেয়ার করলাম যে এখন এইরকম সমস্যা আমার হচ্ছে, আগের সমস্যাটা নেই, বাট এই সমস্যাটা আমার সাথে হচ্ছে। তো তখন তারা আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। তো হুজুরের কাছে যাওয়ার পরে ওনাকে আমি সব ঘটনাগুলো শেয়ার করি। তো উনি তখন বলে যে আমার দাদার সাথে একটা জিন ছিল, আমি যাকে এখন দেখি কুকুর সহ, সেই জিনটা আসলে সেই দাদার সাথে থাকা জিনটাই। উনি অনেক ভালো জিন, আমাকে প্রোটেক্ট করার জন্যই আর কি আমি যখন রাত্রে বের হই তখন ওনাকে দেখতে পাই। তো হুজুর আমাকে বলে দেয় যে কখনো ওনার সাথে কথা বলতে ট্রাই করবে না আর ওনার কাছেও যাইতে ট্রাই করবে না। এখনো ভাই আমি মাঝে মাঝে রাত্রে একা বের হইলে ওনাকে দেখি। তো এই ছিল আমার। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে অনেকেই কমেন্ট করছেন। আমি দেখতে পাচ্ছি রাতুল হাসান আমাদের সঙ্গে আছেন। ভাই আচ্ছা, সবার মোট কথা হচ্ছে যে ভূত এফএম হ্যাজ বিকাম পার্ট অফ আওয়ার লাইফ। তো সেটা নিয়ে অনেকে কথা বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। জালালাবাদ থেকে শুনছেন MDH শুভ আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি টুকু শেখ আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি শিমুল সরকার, এছাড়া আমাদের সঙ্গে আছেন MD সুমন, এবং আমাদের সঙ্গে আছেন রেজাউল হক চৌধুরী, পিন্টু চৌধুরী আমাদের সঙ্গে আছেন PK রাসেল, আশিক বিল্লা আমাদের সঙ্গে আছেন,
আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি RDB ইমন খান, আমাদের সঙ্গে আছেন হিমেল হৃদি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন শারমিন রিমা আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, মাহমুদ হাসান বন্ধুলে মানব বন্ধন করবেন ওকে। আমাদের সঙ্গে আছেন একজন ভালো ছেলে, এছাড়া আমাদের সঙ্গে আছেন শাহেদ সালমান, এছাড়া আছেন অভিজিৎ বণিক, তপন তাসনিম আমাদের সঙ্গে আছেন, ফয়সাল মারুফ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। এবং রেডিও ফুর্তি যে পেজ, সেই পেজেও আপনারা অনেকে আছেন আমাদের সঙ্গে। এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যারা আছেন এই মুহূর্তে, তাদের মধ্যে কিছু না বললেই না। আমাদের সঙ্গে আছেন AS কাউসার হুসাইন, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিগালতলায় থাকেন সাইফ ইকবাল ওকে। রাকিব হাসান বলছেন আজকের স্টোরিগুলো অনেক ভয়, চিটাগাং থেকে লিখছেন। ফয়েজুল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাইফ ইকবাল আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। এছাড়াও রকিব আহমেদ আছেন, পাভেল হোসেন ZP, কাউসার হুসাইন আমাদের সঙ্গে আছেন, আফান খান আজিজুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি খলিফা সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি যে আপনি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা টুইটারের কথাগুলো একটু বলে নিই আপনাদের কাছে। নীল চিরকুট আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নাহিদ হৃদয়, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মইনুর সাগর আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, টুকু শেখ আছেন আমাদের সঙ্গে, সাম্য MD হাসান খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পাভেল হোসাইন সহ আরো অনেকে। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি FM এন্ড ডু ফুর্তি। ফুর্তি ভালো করে দেখার আগেই অ্যাড হয়ে গেছে। এই তো শুরু হয়ে গেল ইন্টারনেটিং। এনগেজমেন্ট থেকে হানিমুন, সেলফি থেকে ভিডিও শেয়ারিং এ যে পরিমাণ এনার্জি দেবে, তাতে আরেকটা তাজমহল বানিয়ে ফেলা যাবে। এই সময়ে ইন্টারনেটটা বেশি লাগে, তাই আরো বেশি এনজয় করতে বাংলা লিংকের বেশি বেশি ইন্টারনেট। রক্ত আর সম্ভ্রম দিয়ে কেনা স্বাধীনতা, গ্রীষ্ম থেকে বসন্ত, উঠছে আমার লাল সবুজ পতাকা। বিজয়ের মাসের শুভেচ্ছা সবাইকে। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আমার মায়ের কাছ থেকে শোনা, মা জেনেছেন আমার নানির কাছ থেকে ঘটনাটা। আমার মায়ের মেজো খালাকে নিয়ে ঘটা একটা ঘটনা, খুবই পজিটিভ একটা ঘটনা। এখানে ভয় বা এরকম কোনো বিষয় না, খুবই পজিটিভ। সব ঘটনায় আসলে নেগেটিভিটি থাকে না, কিছু কিছু ঘটনা শুরু থেকে নেগেটিভ মনে হয়, বাট রেজাল্টটা অলওয়েজ পজিটিভ আসে। তো আমার মায়ের মেজো খালা, ওনারা ওই সময় তো আসলে মেয়েরা তো পড়ালেখা করতো না, বাংলা মাধ্যমে পড়ালেখা আপনি বাদ দিন, আরবি পড়ালেখা অনেক সময় হয়ে উঠতো না, দিয়ে দিত খুব আর্লি এজে, ওনাকেও তেমন দিয়ে দেয়। তো কোরআন তেলাওয়াত, বাংলা তো সম্ভবই হয়নি, কোরআন তেলাওয়াত করা, নামাজ শেখা, এগুলো আসলে ওনাকে দেওয়ার হয়নি। তো আমার মারা তখন খুবই ছোট, যাওয়া আসা করতেন, নানা বাড়িতে গেলে লং টাইম থাকতেন। আমার নানি যেন আবার খুব বেশি সংসার ছেড়ে এদিক ওদিক থাকার সুযোগ হতো না, বিশাল গৃহস্থী বাড়ি, যার কারণে যখনই সময় পেতেন গিয়ে একটু লম্বা সময় থাকতেন, 10 দিন 15 দিন। তো আমার নানি যান সেরকম একবার গেলেন, ছিলেন কয়েকদিন। এখন হঠাৎ করেই সন্ধ্যার আগে বোধ হয় আমার মায়ের মেজো খালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই সময় এরকম কেউ হারিয়ে গেলে মানুষ প্রথমেই সেন্স একটা জিনিস আনতো যে জিনের কোনো সমস্যা হবে, ঘুমটুম করে ফেললো, কোথাও নিয়ে গেল, এগুলো খুবই নর্মাল ঘটনা। তো সেই সেন্সে সবাই খোঁজাখুঁজি শুরু করলো, হুজুরকে খবর দিল, হুজুর আজান দিলেন। যে যে কর্নার থেকে আসলে ওনাকে গুম করা যাবে বলে ধারণা করা হচ্ছে, সব রকম কর্নারে গিয়ে আজান দেওয়া, ওনাকে খোঁজা ডাকা, যেই সব প্রসেসিং করতে হয় সবই করা হলো, বাট ওনাকে পাওয়া গেল না। দেন একবার খুঁজে শেষ করে সবাই চিন্তা করলো যে অনেক সময় আজান দেওয়ার পর ওই ব্যক্তিকে ফেরত দেওয়া হয়, তো আমরা আবার নতুন করে খোঁজা শুরু করি। দেন সবাই আবার নতুন করে খোঁজার জন্য বের হলো। এত জায়গায় খুঁজে ওনাকে পাওয়া গেল না, ফাইনাল ওনাকে পাওয়া গেল সেখানে যেখানে ওনাকে যেতে দেখেছিলেন কেউ, অর্থাৎ সন্ধ্যার আগে একজন ওনাকে ওয়াশরুমে ঢুকতে দেখেছিল। ওয়াশরুমে একবার না 1000 বার দেখা হয়ে গেছে, বাট তখন পাওয়া যায়নি। এখন ফাইনাল একজন বললো যে ওয়াশরুমটা আর বাকি রাখবো কেন, এত জায়গায় দেখলাম, ওয়াশরুমটা আবার দেখে ফেললাম। তো অনেক অনীহা প্রকাশ করলো যে না, দরকার নেই, অনেকবার দেখলাম। তারপরে গেল এবং ওনাকে ওখানে পেল। উনি একদম দাঁড়ানো অবস্থায় ছিলেন, মনে হচ্ছেন দাঁড়িয়ে ঘুমাচ্ছেন, এমন একটা সিচুয়েশন। দেন ওনাকে গিয়ে ধরার সাথে সাথে পড়ে গেল। তো আমার মায়ের
মেজো খালার হাজবেন্ড ওনাকে ওখান থেকে নিয়ে এলেন কোলে করে, নিয়ে এনে বিছানায় শুয়ে দিলেন। হুজুর যা যা করার সবকিছু করলেন। অনেক কষ্টের পর ওনার সেন্স আসলো। সেন্স আসার পর ওনার প্রথম কথাই বোধহয় ছিল সূরা ইয়াসিন বা কোরআন শরীফ থেকে কোন একটা বড় সূরার তেলাওয়াত। উনি অটোমেটিক্যালি ওটা তেলাওয়াত শুরু করলেন এবং একের পর এক সূরা পড়ে যাচ্ছেন। অথচ উনি কিন্তু আরবি শিক্ষা সুযোগ উনি পাননি, এন্ড কিছুই উনি জানতেন না। নামাজ কালাম দূরের কথা, ছোট একটা সূরা ওনার দ্বারা পড়া সম্ভব হতো না। সেই উনি কোরআন শরীফের সবচেয়ে বড় বড় সূরাগুলো একের পর এক তেলাওয়াত করে যাচ্ছেন নিখুঁত সুরে। দেন হুজুর বললেন ওকে, ঘটনা আসলে ভালো কিছু ছিল না, বাট রেজাল্টটা খুবই ভালো। যেই নিয়ে গেছে হবে কোনো মুসলিম জিন, এবং ওনার জন্য ভালো কিছুই করেছে সে। উনি যেহেতু আরবি শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কোনো কিছু জানতেন না, নামাজ কালামও জানতেন না, তো হয়তো এখন উনি সবই করবেন দেখবেন। ফাইনালি আসলে তাই দেখা গেল। উনি সুস্থ হয়ে ওঠার পর উনি নামাজ কালাম কোরআন তেলাওয়াত সবকিছুই, কোরআন তেলাওয়াতটা আসলে না দেখেও করতে হতো, উনি মুখস্থ তেলাওয়াতটা করতে পারতেন। তো সব ঘটনা আসলে খারাপ না, কিছু কিছু ঘটনা খারাপটা শুরুটা খারাপ দিয়ে হয়, বাট এন্ডিংটা খুব ভালোভাবে হয়। তো ওকে, নেক্সট টাইমে আরো কিছু ঘটনা দেবো, ধীরে ধীরে অল্প করে পাঠাবো। ভয়েসটা একটু ঠিক হোক, সেই পর্যন্ত আমি যাতে ভালো থাকি এবং আমার মতো যারা ভূতা থেকে ভালোবাসে তারা যাতে ভালো থাকে, সেই জন্য দোয়া করবেন রাসেল ভাই, কারণ আপনি তো অনেক ভালো আছেন। আল্লাহ হাফেজ। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক, ইউ আর লিসনিং টু রেডিও ফুড রেড এফএম। আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে বলবো যে আমরা যদি সত্যি ভূত এফএম শেষ করি এই মাসের শেষে, তাহলে আমাদের সেই লাস্ট এপিসোডের জন্য আপনাদের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। ইটস আপ টু ইউ। আজকের মতো এখানেই শেষ করবো ভূত এফএম। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।